আই লাভ ইউ। কোথায় ছিলে এতদিন? কত খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কে কে আপনি? আমি তো আপনাকে চিনিই না। ছাড়ুন আমাকে। কি ভাববে সবাই? প্লিজ ছাড়ুন। আজ আর ছাড়বই না, তোমার ফোন দাও। এ কথা বলেই ফোনটা নিয়ে কি যেন করে আবার ফোনটা দিল। আমার নাম্বার তোমার ফোনে দিলাম, ক্লাস শেষে আমাকে কল করবে। আর যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে চোখ উপড়ে ফেলবো তোমার। কথাগুলো বলেই মেয়েটি চলে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটি পিছন ফিরে মুচকে হাসি দিয়ে চলে গেল। এবার মেয়েটাকে ভালো করে দেখলাম। মেয়েটার চুল যেন পাহাড়ের ঝর্ণা, চোখ যেন ছোড়াবালি, হাসলে যেন মুক্তা জড়ে, তার কোমর যেন আঁকা পাখা নদী। নিজের অজান্তেই হেসে উঠলাম। যা, কি ভাবছি এসব? ও সরি, আমার পরিচয়টাই তো দিলাম না। আমি রকি, আর আজ এই কলেজে আমার প্রথম দিন। কলেজের গেটে ঢুকতেই একটা মেয়ে এসে জড়িয়ে ধরল, আর বাকিটা তো আপনারা নিজ চোখেই দেখলেন। নিচে তাকিয়ে দেখি একটা নূপুর পড়ে আছে। বুঝতে বাকি রইল না যে এটা নূপুরটা কার। নূপুরটা তুলে পকেটে রেখে দিলাম, পরে ফিরিয়ে দেওয়ার জন্য। এই যে হিরো, কলেজে সেই বড়লোকের সুন্দরী মেয়ে পেলে? যাই হোক, আমি পিয়াল, তৃতীয় বর্ষে পড়ি। তুমি? ও, আমি রকি, আমিও তৃতীয় বর্ষে। সমস্যার কারণে টিসি নিয়ে এখানে ভর্তি হয়েছি। আপনার বাসা কোথায়? হয় ফ্রেন্ডের মাঝে নো তুমি, নো আপনি, অনলি তুই। আর আমার বাসা বাইরে। এখন চল ক্লাসে, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো। আমরা দুজন ক্লাসে গেলাম, কিন্তু ক্লাসে মন বসছে না। শুধু ওই মেয়েটার ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। কে এই মেয়ে? কেন এমন করলো? এই যা, ওর নামটাও তো জানা হলো না। আইডিয়া, নূপুর ফেরত দেওয়ার সময় ওর নাম জানা যাবে। ক্লাস শেষ করে চলে যাব ভাবছি, তখনই পিয়াল এসে টেনে নিয়ে যাচ্ছে। কিরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? চল, আমার সব বন্ধুর সাথে তোর পরিচয় করিয়ে দিই। মাই ডিয়ার ফ্রেন্ড, এ হচ্ছে রকি, আমাদের নতুন বন্ধু। রকি, এরা হচ্ছে মারুফি, রূপা, রেমি, তুনা, নাইম, আসাদ। ওই থাম, এত নাম আমি মনে রাখতে পারবো না। আস্তে আস্তে সবার সাথে পরিচিত হব। চল কিছু খাই। সবাই খেতে গেলাম। ক্যান্টিনের পাশেই দেখলাম সেই মেয়েটা, তার বন্ধুরা সব বসে আছে। ওই তোরা খা, আমি আসতেছি এখনই। ওকে যা। ওদের পাশে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মুন। কিন্তু আপনি কে? আমাকে চেনো না? সকালে জড়িয়ে ধরে লাভ ইউ বললা, নাম্বার নিলা। ওরা সকলে হেসে উঠল। মুনের পাশে থাকা ছেলেটি বলল, আরে বোকা, ওটা আমাদের বাজে ছিল। আর মনের মতো বড় লোকের মেয়ে ভালোবাসবে তোর মতো ফকিন্নিকে? দেখো, এটা আমাদের বাজে ছিল। যে প্রথম কলেজে ঢুকবে তাকে জড়িয়ে ধরে লাভ ইউ বলতে হবে। আর তুমি তখন ঢুকেছো, তাই যা হবার হয়ে গেছে। সো এসব ভুলে যাওয়াই তোমার জন্য ভালো হবে। তোমরা মেয়েরা এমন কেন? কেন এমন করো? ইমোশন নিয়ে কেন খেলো? ইচ্ছা করছে তোমাকে একটা থাপ্পড়। কথাটা শেষ করার আগেই শাওন আমায় ঘুষি মারলো। সহ্য করতে না পারে মাটিতে পড়ে গেলাম। তখন শাওন আমার পেটে লাথি মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, তুই মারবি মনকে? তোর এত সাহস, আজ তোকে মেরেই ফেলবো আমি। শাওন, ওকে ছেড়ে দাও। ওর মতো ফকিন্নিকে মেরে তোমার হাত নোংরা করো না। তখন পিয়াল ও তার বন্ধুরা এসে শাওনকে বাধা দিল। দেখো শাওন, ও নতুন, তাই কিছু না বুঝে এসব বলেছে। প্লিজ ওকে মাফ করে দাও, ও আর এমন কিছুই করবে না। ওকে সব বুঝাই দে, আর বলে দে যেন আমার সামনে না আসে। ওরা দুজন চলে গেল, আর আমি পিয়ালরা আমাকে ধরে বট গাছের নিচে বসালো। শাওন আর মন, কারা এরা? এদেরকে সবাই ভয় পায় কেন? এরা দুজন দুজনের বন্ধু। মন হচ্ছে এই শহরের মেয়র রাশিকের মেয়ে, আর শাওন হলো এই শহরের ডন মিঠুর ছোট ভাই। ওরা দুজনেই খুব পাওয়ারফুল, তাই কেউ ওদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। প্লিজ কয়েকদিন তুই কলেজে আসিস না, না হলে ও তোকে মেরেই ফেলবে। এই রকি, পাগল হয়ে গেলে নাকি? নিশ্চয় মার খেয়ে পাগল হয়ে গেছে। চল, একে এর মেসে দিয়ে আসি। লাগবে না, আমি একাই চলে যাচ্ছি। আর কিছু না বলে আমি উঠে হাসতে হাসতে চলে গেলাম। ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে আবার কলেজে আসলাম। সবাই আমাকে দেখে অবাক। ভেবেছে আমি হয়তো সপ্তাহখানেক আসবই না। মনকে কোথাও দেখতে পেলাম না। শাওন আমার দিকে ধেয়ে আসে।
এসে বুকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, কুত্তার বাচ্চা, তোকে আসতে মানা করেছিলাম, তুই তাও আসলি, তোকে তো আজ মেরেই ফেলব। বলে আবার মারতে থাকলো। হঠাৎ থেমে কি ফোন বের করে কাকে জানি ফোন দিয়ে কলেজে রাখলো। আমাকে একটা গাছের সাথে বেঁধে রাখলো। কেউ ভয়ে বাধা দিচ্ছে না। 10 মিনিট পর কলেজে 3টা কালো কার ঢুকলো। কারগুলো ঠিক আমার সামনে দাঁড়ালো। মাঝের কার থেকে নেমে এলো লম্বা একজন লোক। তার পরনে লম্বা একটা কালো কোট, মাথায় লম্বা টুপি, মুখে দাড়ি। বাকি দুটো কার থেকে নেমে এলো কালো টি শার্ট পরা কিছু লোক। তাদের সবার হাতেই হকি স্টিক। তারা সবাই আমার সামনে এসে দাঁড়ালো। শাওন টুপি পরা লোকটার কাছে গিয়ে বলল, নাসিম ভাই, এই সেই ছেলে যার কথা আমি তোমাকে বলেছিলাম। রকি, কলেজে নতুন তুই? জি ভাই, গতকালকেই এসেছি। আমি কিছু করিনি ভাই, তারপরেও এরা আমাকে খুব মেরেছে। শাওন, রকি যা বলছে তা কি সত্যি? না ভাই, ও সব মিথ্যা বলতেছে। আর হ্যাঁ, ও মনকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। না, আমি এমন কিছুই করিনি। আমাকে অনেক মেরেছে ভাই, দয়া করে আমাকে ছেড়ে দেন ভাই। কিন্তু নাসিম ভাই কেমন যেন শান্ত হয়ে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিল। পিছন থেকে একটা ছেলে এসে আগুন ধরিয়ে দিল। ভাই সিগারেট শেষ করে একটা ছেলের হাত থেকে হকি স্টিক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তখনই পিয়াল এসে নাসিম ভাই এর পায়ে পড়ে বলল, ভাই, রকি নতুন এসেছে, প্লিজ ওকে ছেড়ে দেন, ওর এমন ভুল করবে না। পিয়ালের পেটে লাথি মেরে ফেলে দিল শাওন। সরে যা সামনে থেকে, না হলে তোকেও আজ মেরে দিব। রকি আর আমাদের মাঝে যদি কেউ আসে তাহলে তার লাশ পড়বে। পিয়াল দূরে সরে গেল, সবাই পিছিয়ে গেল। কেউ কিছুই বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছে। নাসিম ভাই হাসতে হাসতে হকি স্টিক দিয়ে আমাকে পিটাতে লাগলো। কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। অনেক অনুরোধ করলাম, তাও উনি আমার কোনো কথা শুনছে না, অমানুষের মতো পিটাচ্ছে। ঠিক তখনই ওনার ফোনে একটা কল আসে। উনি থেমে অনেক শান্তভাবে যেন কথা বলল ফোনে। কল কেটে দিয়ে বলল, শাওন, এই কুত্তার বাচ্চাকে এমন মারবি যাতে 1 মাস উঠে দাঁড়াতে না পারে। আর একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ওকে ভাই, চিন্তা করবেন না, একে তো আজ এত সহজে আমি ছাড়বো না। আর কিছু না বলে নাসিম গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু কারে ওঠার আগে পেছনে ফিরে বলল, মনের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। এই বলে নাসিম কারে করে চলে গেল। আজ তোকে আমি ছাড়বো না, আজকে তুই গেলি। বলি পেটাতে শুরু করলো। অনেক অনুরোধ করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ও পেটাতেই তাকলো আমাকে। হঠাৎ করে কলেজে পুলিশের গাড়ি ঢুকতে লাগলো। পরপর 4টা গাড়ি ঢুকলো। পুলিশ এসে আমাদের সামনে দাঁড়ালো। এরপর শাওনকে বাধা দিল, কিন্তু শাওন কিছুতেই থামছে না। তখন একটা পুলিশ ওকে থাপ্পড় মারলো। শাওন থেমে গেল। অফিসার নেম প্লেটে দেখলাম ওনার নাম নিটুল। তোদের মতন ছেলেগুলোর কারণেই গ্রাম থেকে আসা এই শহরের ছেলেগুলো শান্তিতে থাকতে পারে না। অফিসার, কাজটা তুই ঠিক করলি না। তুই জানিস না আমি কে, তোর 12টা আমি বাজাবো। চল শালা, আগে তোকে থানায় নিয়ে যে এমন 3rd ডিগ্রি দেব, বাপের জন্ম ভুলবি না। নিয়ে যান, কিন্তু মাত্র 30 মিনিটের মধ্যে আমাকে ছেড়ে দিতে বাধ্য হবি। ওকে, দেখা যাবে। অফিসার ওকে নিয়ে গেল। এদিকে পিয়ালরা আমাকে ধরে হসপিটালে নিয়ে আসলো। আমার হাঁটার শক্তিও নেই, একটু পরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর কিছু মনে নেই আমার। এদিকে থানায় নিয়ে এসেছে শাওনকে। ইন্সপেক্টর নিটোল নতুন জয়েন করেছে এই থানায়। 13 মিনিট তো হয়ে গেল, কিন্তু এখনো তো তোর কোনো বাপ এলো না তোকে নিতে। একটু বেশি বলছিস অফিসার, একবার শুধু বের হই, তারপর তোদের বোঝাবো যে এই শাওন কে চিনিস। তবে রে, দাঁড়া, তোকে এখনই বোঝাচ্ছি যে এই নিটল কি জিনিস। এই বলে অফিসার ওকে মারার জন্য লাঠি নিয়ে শাওনের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই একটা বুলেট নিটোলের গা ঘেঁষে গিয়ে দেয়ালে লাগলো। নিটোল ছিটকে পড়লো একদিকে। শাওন হাসতে লাগলো। নিটোল সামনে তাকে দেখে একজন নীল কালারের কোট পরে একজন দাঁড়িয়ে আছে, ঠিক তার পিছনে আরও 2জন দাঁড়িয়ে। আরও অবাক হয়ে যায় নিজের চেয়ারের দিকে তাকিয়ে। ওখানে একজন পাঞ্জাবি পরা লোক বসে আছে। নিটোল ভাবে, কারা এরা? এটা তো সাধারণ কেউ না। কারা আপনারা? এভাবে থানায় গুলি চালানোর সাহস হয় কি করে? ওরা কিছু না বলেই হাসতে থাকে। তখনই নিটলের সহকর্মী নাসির এগিয়ে এসে কানে কানে বলে, স্যার, এরা সাধারণ কেউ না। সামনে নীল কোট পরা লোকটি হলো মিঠু।
এই শহরের সবচেয়ে বড় ডন। আর ওর পিছনে দাঁড়িয়ে থাকা দুইজন হলো মিঠুর ডান হাত, নাসিম আর মারুফ। আর আপনার চেয়ারে বসে থাকা লোকটি হলো এই শহরের মেয়র রাশিক। কিন্তু এরা দল বেঁধে এখানে কেন? ভুল করছেন স্যার, শাওন হলো মিঠুর ছোট ভাই। নিটোল একটু ঘাবড়ে গেল। তখনই মিঠু বন্দুক তাক করলো নিটোলের দিকে, কিন্তু পরক্ষণেই গুলি করে হাজতের তালা ভাঙলো। শাওন বেরিয়ে গেল। কি অফিসার, পারলে আমাকে আটকাতে? নিটল কিছুই বলছি না, হাত মুষ্টি করে আছে। আশা করি আমাদের পরিচয় পেয়ে গেছেন। নতুন বলে ছেড়ে দিলাম, নেক্সট টাইম এমন ভুল করলে গুলিটা বুকেই লাগবে। ওরা আর কিছু না বলেই চলে গেল। নিটোল বাইরে তাকিয়ে দেখে প্রায় 10টা কার বাইরে দাঁড় করানো। নিটোল চেয়ারে বসে রুমাল দিয়ে ঘাম মুছে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হসপিটালে রকের এখনো জ্ঞান ফেরেনি, জানি না কি হবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে এসে বলল, রোগীর অবস্থা ভালো না, অবস্থা আমাদের নাগালের বাইরে, কিন্তু যদি আজকের মধ্যে জ্ঞান ফেরে তাহলে ওকে বাঁচাতে পারবো। এই বলে ডক্টর চলে গেল। তোরা সবাই চলে যা, আমি আর নাইম এখানে আছি, তোরা কাল সকালে আবার আসবি। ওকে, নিজের খেয়াল রাখিস তোরা। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। চোখ খুলে দেখি পাশে পিয়াল আর নাইম বসে। ওরা দুজন খুব খুশি হলো। কি রে, আমাকে এখানে এনেছিস কেন? তা কোথায় নিয়ে যেতাম, কবরস্থানে? এত সহজ? চল এখন বাসায় যাব। পাগল হয়ে গেছিস তুই? তোকে ওরা যেভাবে মেরেছে তাতে তুই পুরো 1 মাস উঠে দাঁড়াতে পারবি না। তাই নাকি? বলি উঠে দাঁড়ালাম। ওরা দুজন আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হয় ওরা ভূত দেখেছে। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। তুই মানুষ না, গন্ডার রে। ধরে নে গন্ডার, চল এখন। ঠিক আছে, কিন্তু প্লিজ তুই সপ্তাহখানেক কলেজে আসবি না। আচ্ছা ঠিক আছে, আমাকে মেইন রোডে নামিয়ে দিস। শাওন এখন কোথায়? ওকে ওর ভাই সারিয়ে নিয়ে গেছে। আচ্ছা চল এখন। হসপিটালের বিল পেমেন্ট করে ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল। ওরা আমার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। অনেক দিন পর একা এই রাস্তায় হাঁটছি, কোলাহলমুক্ত রাস্তা। তবে আগে অনেক হেরেছি এই রাস্তায়, এখন আর তেমন আশা হয় না। অনেক চিন্তা মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তখনই পিছন থেকে একটা নীল কার অনেক জোরে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। কার থেকে একটা মেয়ে লাঠি হাতে নিয়ে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। বোন তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে? না। হাতে লাঠি কেন? পেটাবে আমাকে? ওদের দ্বারা পিটিয়ে শান্তি পাওনি? কি ক্ষতি করেছে আমি তোমাদের? অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই শহরে, কিন্তু তোমরা সব শেষ করে দিচ্ছ। দাঁড়িয়ে আছো কেন? নাও পেটাও। আমি জানতাম না ওরা তোমাকে এভাবে মারবে। আর আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে বলিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর যদি মাফ না করো তাহলে এই নাও লাঠি, পেটাও আমাকে। এসব নাকামি বাদ দাও আর দয়া করে আমার পিছু ছেড়ে দাও। আর কিছু না বলে চলে আসলাম আমি। পিছন থেকে মন অনেকবার ডেকেছে আমাকে, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। বাসায় এসে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, মনকে ফেলে এসে কি কাজটা ঠিক করলাম? যদি কিছু হয়ে যায়, দূর, তাতে আমার কি? ওরা বড় লোকের মেয়ে, সব পারে ওরা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ভাই, ওখানে ওই টাইমে পুলিশ আসলো কেন? আমি কিভাবে বলবো, হয়তো ওই ছেলেটার বন্ধুরা ফোন করেছিল থানায়। ঠিক বলেছ, না হলে আর কারো সাহস নেই ফোন করার। ওই ফকির নিতের তো আমি ছাড়বো না। তবে রকিকে যেভাবে মেরেছি তাতেও আগামী 1 মাস উঠে দাঁড়াতে পারবে না। তা যা বলছিস। অনেক রাত হলো, বাসায় যাবি কখন? এখনই যাব। আজ তাহলে উঠি। ওকে, সাবধানে যা। শাওন বাইক নিয়ে সিগারেট ধরিয়ে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সাদা একটা কার এসে সজোরে ধাক্কা মারল। শাওন বাইক থেকে রাস্তায় পড়ে গেল। শাওন হাতে খুব আঘাত পেয়েছে, হাত থেকে রক্ত পড়ছে। স্বপন দেখল কার থেকে নেমে এলো কালো মাস্ক পরা একটি লোক। লোকটি শাওনের দিকে এগিয়ে আসলো। তার হাতে ছিল একটা গান। হ্যালো রকি, কোথায় তুই? কেন, কি হয়েছে? কাল রাতে কি হয়েছে কিছু শুনিসনি? না, কেন, কি হলো আবার? কাল রাতে কারা যেন শাওনকে পিটিয়ে ওর বাসার সামনে রেখে গেছে। কিছু না বলে ফোন কেটে দিলাম। কি হচ্ছে এসব? কে করলে এমন? ওর কোনো শত্রু নাকি ও এসে গেছে? আর কি ভাবছি, ও আসবে কিভাবে? ও তো অনেক দূরে। কিন্তু ও তো এটাও বলেছে যে ও সবখানেই থাকে। কিছু মাথায় আসছে না। কি হচ্ছে এসব? ঠিক তখনই
দরজায় কে যেন ঠোকা দিল। আমি ভয়ে ঘামতে লাগলাম। কে কে ওখানে? আমি নিটোল। দরজা খুলে দিলাম। স্যার আপনি? তা কি মনে করে এখানে? এমনি আসলাম। কেন আসা যাবে না? না তা নয়। রকি, তুমি তো গ্রাম থেকে এসেছো তাই না? জি স্যার, কিন্তু একথা কেন? এই শহরে তোমার কোনো আত্মীয় আছে? না। তুমি শাওনকে মেরেছো? না। কি বলছেন স্যার? আমি? ওর বাইকে চেনেন? আমাকে শেষ করে দিবে। তা অবশ্য ঠিক। আর তুমি একটু সাবধানে থেকো। এই বলে উনি চলে গেল। আমি ভাবতে লাগলাম কি হচ্ছে এসব। নিটুল সাহেবকে ও খুব চিন্তিত লাগছে। উনি কি আমাকে সন্দেহ করছে? স্যার আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো হিসাব মিলছে না। কি মিলছে না স্যার? নাসির, রকি এসেছে গ্রাম থেকে। ওর তেমন কোনো টাকা পয়সা নেই। তারপরও আমি ওর রুমে গিয়ে কি দেখলাম জানো? ওর রুমের ভেতর একটা দরজা আধ খোলা। ওই রুমটা অনেক গোছালো। রুমে এসি, দামি টিভি, আরো অনেক দামি আসবাব। এত কিছু ও কোথায় পেল? ও কি রকি, নাকি রকির মুখোশধারী অন্য কেউ? জানতেই হবে। স্যার আপনি ওকে ওখানেই সব প্রশ্ন করলে তো উত্তর পেয়ে যেতেন, কিন্তু কিছু না বলে চুপচাপ চলে আসলেন কেন? নাসির, ইটস আ মাইন্ড গেম। এখন কথা না বাড়িয়ে হাসপাতালে চলো আর রকির ওপর নজর রাখো। ওকে স্যার। কে করলো ওর এমন অবস্থা? ভাই, আমরাও এখান থেকে ড্রিঙ্ক করে বাসা ফিরব, তার মাঝেই এইসব হয়ে গেল। আমরা কিছু বুঝতে পারছি না। শাওন, তুই কি তাকে দেখেছিস? না ভাইয়া, তবে কি? গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর আমি খুব আহত হয়ে গেছিলাম, কিন্তু দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে আসে। লোকটাকে দেখিনি, মুখে মাস্ক পরা ছিল। ওর একটা মারের প্রেশার দেখে মনে হচ্ছিল যেন লোহা দিয়ে মারছে। ভাইয়া, ওর মাস্কে লেখা ছিল এসকে। নামটা শোনার সাথেই মিঠু উঠে দাঁড়ালো আর শাওনকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। কি হলো ভাইয়া? তোর কপাল যে তুই বেঁচে আছিস। হয়তো ও আসেনি, ওর কোনো চেলা এসেছিল তোকে মারতে। তার মানে কে? এসকে দ্য কিলার, সাইলেন্ট কিলার। ও যার গায়ে হাত তোলে সে আর বেঁচে থাকে না। আমি শিওর যে ও তোকে মারতে আসেনি, ওর কোনো লোক মেরেছে। কিন্তু কেন? ওর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। তাহলে কেন কেন কেন? সবাই কেমন জানি চুপসে গেল। তখন ডক্টর এসে বলল, আজ বাসায় নিয়ে যেতে পারেন, তবে কয়েকদিন রেস্টে থাকতে হবে। ওকে। আজ 1 সপ্তাহ পর কলেজে যাচ্ছি। মন সামনে দাঁড়িয়ে আছে। শাওনকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। যাই হোক, আজ একটু শান্তিতে দেখা যাবে। মন আমার দিকে এগিয়ে আসছে। কেমন আছো রকি? যেমনই তাকে না কেন, তাতে তোমার কি? এভাবে কথা বলছো কেন? আমি তো সরি বলেছি নাকি? কিন্তু আমি কিছু বলিনি। ভালোবাসার কথা বলেছিলে আমাকে, কিন্তু তার একটু পরই তুমি আর শাওন যেমন করেছো, থাক, এসব আমি আমার মনে করতে চাই না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। মনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। দূরে পিয়াল মারফিরা বসে আছে, ওদের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু সেখানে কিছু ছেলে ওদের নোংরা কথা বলে বিরক্ত করছে। আশেপাশের কেউ কিছু বলছে না। আপনাদের বাসায়ও মা বোন আছে, তাদের সাথে আমি এমন করলে আপনাদের কেমন লাগতো? কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি কুত্তার বাচ্চা আর তুই কি? কথাটা শেষ করার আগেই পিছন থেকে কেউ একজন মাথায় বাড়ি মারলো। আমি নিচে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম ওটা মারুফ। বল শালা, কি বলবি বল। আমার ইচ্ছা হয় আমি মেয়েদের গায়ে হাত দিব, তাতে তোর কি? তোর এত ফাটে কেন? আমি কিছু না বলে চুপচাপ থাকলাম। কিন্তু আর কতদিন এভাবে চুপচাপ থাকবো? আর কত অত্যাচার সহ্য করব? সময় কি এসে গেছে সব কিছুর? মারুফের এক ছেলা মারুফের ওড়না ধরে টানছে। না, আর চুপ থাকা যায় না। ভাই, এটা ঠিক করছেন না আপনি। এভাবে কোনো মেয়েকে অসম্মান করা ঠিক নয়। এই শোন, জ্ঞান দিতে আসবি না। এই কলেজটা আমাদের, যা খুশি তাই করব আমরা। ভাই, ওর ওড়না ছাড়েন বলছি, না হলে ভালো হবে না। ভালো হব না? কি করবি তুই? কি করবি তুই? একথা বলে সে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই ওর গালে সুজোরেকে থাপ্পড় মারলো। তাও একটা মেয়েটা বোরকা পরা, মুখে হিজাব দিয়ে রাখা, নতুন মনে হচ্ছে, তাই এদের না চিনে হয়তো থাপ্পড় মেরেছে। তখনও কলেজে একটা কালো গাড়ি প্রবেশ করলো। গাড়িটা থামা মাত্র মারুফের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কি যেন বলে ওই গাড়িতে গিয়ে বসলো। তারপরেই গাড়িটা কলেজ থেকে বেরিয়ে গেল। কিন্তু কে ছিল ওই গাড়িতে, আর কেনই বা
নিয়ে গেল ওকে। ওই কি ভাবছিস? ধন্যবাদ রে, তোর জন্যই আজ বেঁচে গেলাম। কিন্তু ওই মেয়েকে, তোমার নাম কি? জি, আমি লিজা। আজ এই কলেজে এসেছি। আজ মানে? মানে আমি নতুন, টিসি নিয়ে এসেছি। ওরা সবাই গল্প করছে, কিন্তু আমার মাথায় কিছু আসছে না। কি হচ্ছে এসব? আবার এই লিজা, কে এই মেয়ে? এত সাহস! কলেজে তখনই আরও একটা কার ঢুকলো। কারটা আমাদের পাশেই দাঁড়ালো, আর কার থেকে নেমে এলো শাওন, ওর মাথায় ব্যান্ডেজ করা। ওর কার থেকে নেমেই আমার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই কলেজে আরও একটি কার্ড প্রবেশ করলো। ওই কার্ডটা চিনতে অসুবিধা হলো না। এই কার্ডটি ইন্সপেক্টর নিটুলের। কার দেখে শাওন আর আমার দিকে এগুলো না। শাওন সোজা ওর কারে উঠলো। শাওন যাওয়ার আগে বলে গেল, তোকে আজ আমি দেখে নিব। এই বলে শাওন চলে গেল। তারপর ইন্সপেক্টর নিটুল আমার দিকে এগিয়ে আসলো, এসে বলল, শাওন, এখানে কেন এসেছিলি? স্যার, মারুফ ও তার ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করছে। তাতে আমি বাধা দিলে মারুফ আমাকে মারতে শুরু করে। এরপর ও যেন কার কারে চলে যায়। তারপরে শাওন আসলো, কিন্তু কিছু বলার আগেই আপনাকে দেখে ও চলে গেল। এ সময় আপনি এখানে কেন? আমি এখানে কাজে এসেছিলাম, আমি চলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। ইন্সপেক্টর চলে যাওয়ার পর লিজা আমার দিকে এগিয়ে এলো। এই ছেলে, তুমি এত বোকা কেন? আমি বোকা? কে বলল? বোকা নয় তো কি? বোকা না হলে তো ওদের কাছে এভাবে মার খেতে না। আসলে মারামারি আমার অনেক ভয় করে, তাই আমি মারামারি থেকে অনেক দূরে থাকি। এটা ভালো দিক, কিন্তু প্রতিবাদ করতে তো হবে। যে এখন থেকে সেই চেষ্টাই করব। আচ্ছা, আজকের মতো তাহলে উঠলাম, কাল দেখা হবে। এই বলে আমি চলে আসলাম। কাজ সারতে সারতে প্রায় রাত 10টা বেজে গেল। অন্ধকার নির্জন রাস্তা দিয়ে আমি বাসা ফিরছিলাম। ঠিক সেই সময় কেউ আমার মাথায় সজোরে আঘাত করলো। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা চেয়ারে বাঁধা। কোথায় আছি জানি না, চারপাশে অনেক অন্ধকার। এর মাঝে কেউ একজন বলে উঠল, ওর জ্ঞান ফিরেছে কিনা? কণ্ঠটা খুব চেনা, কিন্তু বুঝতে পারছে না কে সে। এরপর অন্ধকার ঠেলে কেউ আমার সামনে এসে আমার মুখে পানি ছুঁড়ে মারলো। তখন আমি বললাম, আমি কোথায় আর কেনই বা আমাকে এখানে বেঁধে রেখেছেন, আর আপনারা কারা? অন্ধকার থেকে কথাটা শুনতে পেলাম। ঠিক তখনই ঘরের আলো জ্বলে উঠল। মারুফ ভাই, আপনি আপনি আমাকে কেন বেঁধে রেখেছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? তুই আমার কি ক্ষতি করবি? যা করার আজ আমি করব, তুই শুধু দেখবি। তোর মরণ এসে গেছে, ওকে মার সবাই। আমাকে খুব মারতে লাগলো। এর মাঝে মারুফ বন্দুক বের করে আমার দিকে তাক করলো, সবাইকে থামতে বলল। বল, তোর শেষ ইচ্ছা কি? আমাকে মারবেন না ভাই, আমি অতি সাধারণ ছেলে। এই, তোর ইমোশনাল ডায়লগ থামা। আমি জানি তুই সাধারণ, কিন্তু তারপরও তোকে আমার সহ্য হয় না, তাই তোকে মরতেই হবে। সৃষ্টিকর্তাও তোকে আজ বাঁচাতে পারবে না। এই বলে উনি আমার দিকে বন্দুক তাক করেন। আমি চোখ বন্ধ করে নিলাম। আমি ভাবলাম, এই বুঝি আমার জীবনের শেষ সময়। তখনই গুলির আওয়াজ পেলাম, কিন্তু আমার তো কিছুই হয়নি। তাহলে গুলি কি অন্য কাউকে লেগেছে? চোখ খুলে দেখলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা মাটিতে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। মারুফ কি এই ছেলেটিকে গুলি করলো, নাকি অন্য কেউ গুলি করলো? তখনই আরও একটি গুলির আওয়াজ পেলাম। সাথে আমার বাবা পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি পড়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। এভাবে আরও কয়েকটি গুলি চললো, এক এক করে সবাই পড়ে গেল। এখন শুধু আমি আর মারুফ দাঁড়িয়ে। সেও খুব ভয় পেয়ে আছে। আমাদের দুজনেরই মনে প্রশ্ন একটাই, গুলি চালালো কে? তখনই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো একজন কালো জিন্স পরেছিল, তার গায়ে কালো জ্যাকেট, মুখ মাস্ক দিয়ে ঢাকা। সে যখন মাস্ক খুললো তখন আমি এবং মারুফ দুজনেই চমকে উঠলাম। তুমি? হ্যাঁ, আমি মুন। শালা, একটু আগে ভেবেছিলাম যে আজ মনে হয় আমি মরবো, কিন্তু দেখ তোর আরো কতজন শত্রু এসে গেছে। মন দিনে এক রূপ, রাতে আবার আরেক রূপ। আর কত রূপ আছে তোমার? এই শালা চুপ, তোর এত কথা আমি শুনতে চাই না। মুন, তুমি এই কুত্তার বাচ্চাকে গুলি করো এক্ষুনি। মারুফ, তোমাকে সকালে কে গাড়ি করে কোথায় নিয়ে গিয়েছিল? কেন? তোমাকে বলবো কেন? শেষবারের মতো বলছি, বল কোথায় গিয়েছিলে? না, বলবো না, মরে গেলেও না। কথাটা শেষ করার সাথে সাথেই মারুফের পায়ে একটা গুলি লাগলো। মারুফ বসে গেল। আমি অবাক হয়ে মনের দিকে তাকালাম। এটা কি সত্যি মন নাকি অন্য কেউ? তুমি আমাকে মারলে? মারুফ, বলো কাল কোথায় গিয়েছিলি? না, বলবো না। আরও একটি গুলি লাগলো মারুফের হাতে। মন চালালো গুলিটা। বলবি কি না?
বলছি এখনই বলছি। তখনই মারুফের কপালে একটা গুলি লাগলো। গুলিটি কপাল ভেদ করে পেছনের দেওয়ালে গিয়ে লাগলো। মুন আমার দিকে তাকালো, আমার দিকে বন্দুক তাক করে বলল, রকি, গুলিটা তুমি চালিয়েছো? না, আমি কোনোদিন বন্দুক হাতে নেইনি। আর আমি চালাবো গুলি? আমি চালাইনি, আর তুমিও চালাওনি। তাহলে চালালো কে? তাহলে কি এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে? যে কে সে? রকি, তুমি ওইদিকে খুঁজো, আমি এই দিকটা দেখছি। এই বলে মন চলে গেল। আমি খুঁজতে লাগলাম কিন্তু কাউকে পেলাম না। মন কাউকে পেল না। মন ফিরে এসে বলল, কাউকে দেখতে পেলে? না, কাউকে দেখতে পাইনি। মন, আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দাও। আগে বলো, কে তুমি? এটা পরে জানলে হয় না? একটু যখন দেখছো, ধৈর্য ধরো, পুরোটাই জানতে পারবে। এখন এখানে এসব কথা বলার সময় নেই। মন আমার হাত ধরে টানতে টানতে চলে গেল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি কাকে দেখছি? এটা কি মন না কোনো রকস্টার? তার কি আসল পরিচয়? তখনই দেখলাম আড়ালে কেউ একজন দাঁড়িয়ে। তাকে চিনতে আমার অসুবিধা হলো না, কারণ এটা ছিল লিজা। মনকে বললাম, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। এই যে বুদ্ধু, মার খেয়ে বেহাল দশা হয়েছে, আর এখন হিরোগিরি দেখাচ্ছ। চল আমার সাথে। মন আমার হাত ছাড়া বলছি। বললাম তো একাই যেতে পারবো। মন আর কিছু না বলে ওর বাইকে উড়ে চলে গেল। আমি লিজাকে খুঁজতে লাগলাম। হঠাৎ করে লিজা আমার সামনে এসে গেল। লিজা, তুমি এখানে কেন? আমার কথা বাদ দাও, তার আগে বলো তুমি এখানে কেন রকি? তোমার সাথে ও কে ছিল? লিজা, আমি জানি না। ওকে আমি চিনতে পারিনি, কারণ ওর মুখ ঢাকা ছিল। কিন্তু তুমি এখানে কেন? আমি এদিক দিয়ে বাসায় ফিরছিলাম, তখনই কারো চিৎকারের আওয়াজ পেলাম। আওয়াজ শুনে এদিকে আসলাম, এসে দেখি ওই লোকটা তোমার হাত ধরে টানছে। ও আচ্ছা, সাবধানে বাসায় যাও। আমিও বাসায় গেলাম। এই বলে আমি চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবছিলাম, কে এই মন, কি তার আসল পরিচয়? আর পিছন থেকে মারুফের কপালে গুলি চালালো কে? আর লিজা ওখানে কেন? সে কি সত্যি বাসায় ফিরছিল নাকি অন্য কোনো কারণে সেখানে গিয়েছিল? নাকি লিজা পিছন থেকে গুলি চালালো? মিলছে না কোনো হিসাব, মিলছে না। কাল কলেজে গিয়ে এক এক করে সব রহস্য উদ্ঘাটন করতে হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলো পিয়ালের ফোনে। কি রে, এখনো পরে পরে ঘুমাচ্ছিস? দোস্ত। আর কত ঘুমাবি? দেখ 9টা বাজে। আর আজকে একটা গরম খবর আছে, তাড়াতাড়ি কলেজে চলে আয়। আর দেরি না করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা হলাম। কলেজে গিয়ে দেখলাম মনে একাই মন খারাপ করে বসে আছে। ওর কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, তুমি কি জানতে চাও? তা আমি জানি। বলো তাহলে, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কি রকস্টার নাকি গ্যাংস্টার? কি উদ্দেশ্য তোমার? শুনতে চাও? শোনো তাহলে। আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। হেসে খেলে আমার দিন যাচ্ছিল। একদিন আমি বাবার ড্রয়ার খুললাম, সেখানে একটা বন্দুক ও একটা ডায়েরি খুঁজে পেলাম। সেখানে যা দেখলাম তাতে জানলাম আমি মেয়র রাশিকের মেয়ে নই। কিন্তু তিনি আমাকে কোথায় পেয়েছেন, কিভাবে পেলেন, এসব কিছুই লেখা নেই। আমার আসল মা বাবার পরিচয় লেখা নেই। তিনি আমাকে তার নিজের মতো করে মানুষ করেছেন, সেটা ভালোবেসে নয়, তার স্বার্থের জন্য। তার ইচ্ছা আমাকে আন্ডারওয়ার্ল্ডের কুইন বানিয়ে পুরো শহরে সে একাই রাজত্ব করবে। যখন আমি জানতে পারলাম, তখন তাকে সব জিজ্ঞাসা করলাম, কেন করলেন এমন আপনি আমার সাথে? তিনি আমাকে বললেন, এটাই তো মাইন্ড গেম। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, তোমার মা বাবা আমার কাছেই বন্দি আছে। এই একটা কারণেই আমি তাকে কিচ্ছু বলতে পারি না। এই হলো আমার জীবনের কাহিনী। আর হ্যাঁ, যে আমাকে একবার রকস্টার কুইন রূপে দেখে, সে দ্বিতীয়বার শ্বাস নেওয়ার সুযোগও পায় না। তাই? তাহলে আমি কেন এখনো শ্বাস নিতে পারছি না? তুমি তো একটা বুদ্ধু, তোমাকে মেরে আমি কি করব? সত্যি কথা হলো, তোমাকে আমার খুব ভালো লাগে। তখন হঠাৎ লিজা এসে আমার হাত টানতে টানতে বট গাছের নিচে নিয়ে গেল এবং বলল, তুমি মনের সাথে এত কথা বলছো কেন? আজব তো, আমি কথা বলবো তাতে তোমার কি? আমার কি মানে? আমার অনেক কিছু। তোমার আমার দেখা হলো কয়েকদিন, তা দিয়ে তো কিছু? হাত ছাড়ো। এই বলে আমি চলে আসলাম। মনকে আর কোথাও দেখতে পেলাম না। দূরে পিয়ালরা বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। কেমন আছিস সবাই? ভালো আর কিভাবে থাকি বল, যেসব ঘটনা ঘটছে। কি ঘটলো আবার? কিছুই শুনিসনি তুই? না তো, কি হয়েছে? গতকাল রাতে একটা বাংলায় বেশ কিছু লাশ পাওয়া যায়, তার মধ্যে একটি লাশ মিঠুর লোক মারুফের। কি বলিস এসব? কিভাবে হলো?
কেমন করে হলো? আর কারা করলো? ওরা তো অনেক পাওয়ারফুল। ক্ষমতা সবসময় থাকে না, কে করেছে তা জানা যায়নি, তবে ইন্সপেক্টর নিটলে তদন্ত করছে। আচ্ছা বাদ দে সব। বাদ তো দিতেই বলবি, কারণ তোর মনে এখন প্রেমের ফাগুন চলছে। মানে কি বলিস এসব? তোরা থাক। বাবু কিছুই বোঝেন না, একদিকে লিজা, একদিকে মুন বাবুর মনে চলছে প্রেমের ফাগুন। তোদের এই প্রেম নিয়ে আমি চললাম। আর কিছু না বলে আমি চলে আসলাম, মনকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। নাসির, খুব জটিল মনে হচ্ছে। কেন স্যার? আরে বুঝতে পারছো না? মারুফ মারুফ হচ্ছে এই শহরের নতুন ডন, মিঠুনের খুব কাছের লোক। তারপরও খুন হতে হলো তাকে। আর যারা এদের মেরেছে তারা নিশ্চয়ই খুব ক্ষমতাশালী। ঠিক বলেছেন স্যার, হয়তো ওদের সাথে কোনো শত্রুতা ছিল, তাই মেরেছে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো নাসির? কি জিনিস স্যার? দেখো, সবগুলি দরজার সামনে থেকে চলেছে। তার মানে একজন এদের সবাইকে মেরেছে। কিন্তু মারুফের যে গুলিটা লেগেছে তা ওর কপাল ভেদ করে দরজার সাথে দেয়ালে লেগেছে। মানে ওর সামনে থেকে না হলে ওই জানলার পেছন থেকে গুলিটা চালানো হয়েছে। আরেকটা জিনিস দেখো, এখানে একটা চেয়ার রশি দিয়ে বাঁধা, মানে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু কে? কি বলছেন স্যার? যা শুনেছ তাই। পেছনে গিয়ে জানালার পাশে ভালোভাবে সার্চ করো। ওকে স্যার। নাসিরকে পাঠিয়ে মনে মনে ভাবতে লাগলো, গুলি কি একজন ব্যক্তি চালিয়েছে, নাকি দ্বিতীয় কোনো কিলার এখানে ছিল, নাকি চেয়ারে বসে থাকা ব্যক্তি? কিছুই মিলছে না, শুধু মনে হচ্ছে বড় কোনো কেসে চলে যাচ্ছি। কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে হয়তো। ভাই, মারুফকে কারা মারতে পারে? এই শহরে ওকে মারার সাহস কারও নেই। হয়তো বাহির থেকে কেউ এসেছে, খুঁজে বের করো কেউ আমাদের হাত থেকে যেন বেঁচে ফিরতে না পারে। রকস্টার কুইনকে ফোন দিয়ে এখানে ডাকো, আর ওকে বলো ও যদি এসবের সাথে জড়িত থাকে তাহলে ওর বাবা মাকে গুম করে দিব। ওকে বস। প্রথমে আমার উপর অ্যাটাকের পর মারুফ ভাই, আমাদের পেছনে কেউ পড়েনি তো? ঠিক বলেছিস শাওন, আমাদেরকে সাবধানে থাকতে হবে। জানি না আবার কখন কার উপরে অ্যাটাক হয়। আর তোরা কিছুদিনের জন্য কাজ অফ রাখ। ওকে ভাই। রাতে খেয়ে মনের কথা ভাবতে লাগলাম, ওর পায়েলটা বের করে দেখতে লাগলাম। মনকে ভালোবেসে ফেললাম না তো? এসব কি ভাবছি আমি? আমার জীবনে এসবের কোনো অস্তিত্ব নেই। এসব ভাবতেই আমি ঘুমিয়ে গেলাম। একটু পরেই ঘুম ভাঙলো পিয়ালের ফোনে। ফোন ধরে বললাম, একটু শান্তিতে ঘুমাতে দে ভাই। কোনো কথা না বলেও কাঁদতে লাগলো। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? দোস্ত, আমার বোনকে তুলে নিয়ে গেছে ওরা। কি বলছিস এসব? কে তুলে নিয়ে গেছে আর কোথায় গেছে? আমি জানি না, তবে ওরা নাসিমের লোক। কিছু না বলে ফোনটা কেটে দিলাম। হাত দিয়ে দেওয়ালে ঘুষিয়ে মারতে লাগলাম। হাত পেটে রক্ত বেরোচ্ছে, ভিতরে নরপোষাটা জেগে উঠছে। আবার কি করব বুঝতে পারছি না। ভাই, মালটা কিন্তু জোস। ওই, কেউ নজর দিবি না, এটা শুধু নাসিম ভাইয়ের। ভাই, নাসিম ভাইয়ের হয়ে গেলেই আমরা একটু টেস্ট করে দেখব। চুপ, এসব কথা বলিস না। নাসিম ভাই জানতে পারলে কুপিয়ে মারবে তোকে। দেখতো ওর জ্ঞান ফিরল না কিনা। না ভাই, জ্ঞান ফেরেনি, একটু টেস্ট করে দেখি ভাই, প্লিজ। ভাই, কাকে টেস্ট করবি রে কুত্তার বাচ্চা? দরজার পেছন থেকে কেউ একজন কথাটি বলল। সবাই পুরো অবাক হয়ে পেছনে তাকালো আর বলল, কে কে ওখানে? শালারে বাপ আয়া। এক ধাক্কায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো আগন্তুক লোকটি। তার গায়ে কালো জ্যাকেট, মাথায় টুপি, মুখে মাস্ক, কালো প্যান্ট, কালো জুতা পরা। কে এই ব্যক্তি? আপনি এখানে কেন? কে আপনি? বললাম তো তোদের বাপ আমি। সবে তো খেলা শুরু, এত তারা কিসের? কথাটি বলে লোকটি দরজা লাগিয়ে দিল। পরদিন সকালে ঘুম ভাঙলো পিয়ালের ফোনে। কি খবর এখন? ভাই, কাল রাতেই বোনকে পেয়েছি। কলেজে তাড়াতাড়ি আয়, কথা আছে অনেক। ওকে দোস্ত, আসতেছি। ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। ঢুকে পিয়ালের সাথে দেখা হলো। কি বলবি বল? কাল যারা বোনকে নিয়ে গিয়েছিল আজ তাদের প্রত্যেকের মরে আছে। তাদের মৃত্যুটা অনেক ভয়ানক। কিরকম ভয়ানক? একটা রুমে 4 জনের লাশ পেয়েছেন, কিন্তু ওখানে নাসিম ছিল না। নাসিম পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। আর ওদের সবার যৌনাঙ্গ কাটা ছিল এবং সেটা তাদের নিজের মুখে ঢুকিয়ে দেওয়া ছিল।
আর আর ওদের সবার হাতে নিজের স্তন কেটে ধরিয়ে দেওয়া ছিল। কি বলিস, এত ভয়ানক মৃত্যু? ঠিকই করেছে, যারা ধর্ষণ করার চেষ্টা করে অথবা ধর্ষণ করে তাদের এমন শাস্তি দেওয়া উচিত। ঠিক বলেছিস দোস্ত, এর থেকেও ভয়ানক শাস্তি দরকার। যাই হোক, বোন ফিরে এসেছে, এটাই অনেক। কিন্তু বোনকে বাঁচালো কে? ওদের মারলো কে? হঠাৎ মন পেছন থেকে এসে বলল, তাহলে কি? ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পিয়াল বলল, এই তো এসে গেছে। ওকে, তোরা গল্প কর, আমি চলে গেলাম। এই বলে পিয়াল চলে গেল। কি বলছিলে বলো? রকি, ওদের আমি মারিনি। আমি ছাড়া এই শহরে ওদের মারার মতো কেউ নেই। তাহলে কি বাহিরে কেউ মেরেছে, নাকি সাইলেন্ট কিলার এসে গেছে? আর সাইলেন্ট কিলারের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। ওয়েট, এই সাইলেন্ট কিলারটা আবার কে? তুমি জানো না সাইলেন্ট কিলারকে? এর নাম শোনোনি তুমি? না শুনুনি। কে এই কিলার? নাম কি তার? তুমি কি দেখেছো তাকে? না, আমি তাকে কখনো দেখিনি। আমি কেন, ওকে আজ অবধি কেউ দেখেনি। তাহলে তুমি ওকে কিভাবে চেনো? হারে বুদ্ধু, ওকে সবাই চেনে। ও যেখানে থাকে সেখানকার আতঙ্ক হয়ে থাকে। আমার মাথায় কিছু আসছে না, একটু বুঝিয়ে বলো আমাকে। ওকে শোনো, ও হচ্ছে একটা আতঙ্ক। ও কারোর সাথে শত্রুতা করে না, তবে যে ওর বিরুদ্ধে যায় তাকে শেষ করে দেয়। আর যারা ওকে দেখেছে তাদের কেউ বেঁচে থাকতে পারেনি। আর ওকে তারাই দেখেছে যাদের সাথে ওর শত্রুতা ছিল। আর আফসোস, তাদের কেউ বেঁচে নেই। তাদের প্রত্যেকের খুব ভয়ানক মৃত্যু হয়েছে। তাই? আচ্ছা, ওর কোনো গ্যাং নেই? না, ওর কোনো গ্যাং নেই। যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, আর যে একাই আসে সে রকস্টার। আর সাইলেন্ট কিলার হলো রিয়েল রকস্টার। আচ্ছা, তুমি তো তাকে দেখোনি, তুমি ওর ব্যাপারে এত কিছু কিভাবে জানলে? আসলে ওর নামে একটা ম্যাগাজিন বের হয়েছে, ওটাতে এসব লেখা আছে। বুঝতে পারলাম তুমিও রকস্টার কুইন। হয়তো তোমার সাথেও ওর কোনো একদিন দেখা হয়ে যাবে। আমি তাকে খুঁজছি কেন জানো? কেন খুঁজছো? ওর সাহায্য আমার খুব দরকার, কারণ একমাত্র সাইলেন্ট কিলারই পারবে আমার মা বাবাকে ফিরিয়ে আনতে। আচ্ছা, একটা কথা বলো তো, হয়তো খুব খারাপ লোক, মানুষ খুন করে, তাহলে ও কি তোমাকে সাহায্য করবে? আমাকে কেন? সৎ পথে থেকে যারা বিপদে পড়ে তাদের সবাইকে সাহায্য করে ও। বাপরে, এ কেমন ক্যারেক্টার! এটাই ওর ক্যারেক্টার। কেউ বুঝতে পারে না ওকে, কেউ না। এসব বাদ দাও। ওকে। আই রকি, তোমার হাতে ব্যান্ডেজ কেন? এতক্ষণ তো খেয়ালই করিনি। আর বলো না, নাসিমের লোক পিয়ালের বোনকে তুলে নিয়ে গেছিল, ও আমাকে ফোন করেছিল। এসব শুনে সহ্য করতে না পেরে দেওয়ালে ঘুষি মারি। আহারে, আসছে আমার হিরো, কাউকে একটা ধাক্কা মারতে পারে না, দেয়ালে ঘুষি মারতে গিয়েছে। দেখি হাতটা দেখি। এই বলে মন আমার হাতটা টেনে নিল। আমি কিছু বললাম না, অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কিছু চুল ওর মুখের উপর এসে পড়ছে। ইচ্ছা করছিল চুলগুলো সরিয়ে দেয়, কিন্তু আমি পারলাম না। আমার বিবেক বাধা দিচ্ছে, কারণ আমার জীবনে এসবের অস্তিত্ব নেই। কিন্তু তারপরও একটা অদ্ভুত মায়া ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। হঠাৎ মন আমার দিকে তাকালো। এসব আমি ওর দিকে তাকিয়ে আছি। দুজনে একসাথে হতেই দুজনে খুব লজ্জা পেলাম। দুজনেরই চোখ সরিয়ে নিলাম। পরপর 2 দিন খুন, এটা কি কোনো সিরিয়াল কিলারের কাজ, নাকি পরিচিত কোনো মুখ? আর একটা ব্যাপার খেয়াল করেছো? সেটা কি স্যার? শুধু মিঠুর লোকই খুন হচ্ছে, তাহলে কি ওদের কোনো শত্রু হয়ে গেছে? খুন করার স্টাইল দেখে মনে হচ্ছে এটা কোনো সাইকোর কাজ। ঠিক বলেছেন স্যার। জায়গাটা ভালোভাবে সার্চ করো, দেখো কিছু পাও কিনা, আর লাশগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ভাই কিছুই তো বুঝতে পারছি না, শুধু আমাদের লোক কেন খুন হচ্ছে? তোদের বলেছিলাম কাজ অফ রাখতে। ভাই কাজ তো অফ ছিলই। রকস্টার কুইন এসে গেছে, তাকে দেখে মিঠু বলল, স্বাগতম রকস্টার কুইন, স্বাগতম। তোমার মা বাবাকে আটকে রাখার কারণে একের পর এক খুন করেই চলেছো। তুমি এসব কি বলছো? আমি কাউকে খুন করিনি। মন কোনো খুন করেনি, ও আমার সাথে ছিল। এই শহরে নতুন কোনো গ্যাং ঢুকেছে। বাবা, আমার মনে হয় সাইলেন্ট কিলারের কাজ এটা। ওর সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, ও কেন আমাদের মারবে? যদি সাইলেন্ট কিলার হয়ে থাকে তাহলে ওর দিন শেষ, আমার হাত থেকে বাঁচতে পারবে না। জি ভাই, ঠিক বলেছো। তুমি একাই 100, তোমার কাছে সাইলেন্ট কিলার। আমি মুনকে নিয়ে বাসায় গেলাম। ওকে, আপনি যান, আর তোমরা সবাই চলে যাও। সবাই সাবধানে থেকো।
সবাই যে যার মতন চলে গেল, কিন্তু সবার মনেই থেকে গেল অনেক প্রশ্ন। খেয়ে শুয়ে পড়লাম, ঠিক তখনই ফোন দিল মন। এই যে বুদ্ধু, কি করছেন? এই তো শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। একটা কথা বলো তো, পিয়ালের নিজের বোনকে তুলে নিয়ে গিয়েছিল নাসিম, হ্যাঁ, ওর নিজের বোনকে। কিন্তু আমার জানা মতে তো ওর কোনো বোনই নেই। কি বলছো তুমি? ও কেন আমাকে মিথ্যা বলবে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। পিয়াল আমাকে মিথ্যা বলবে না। আমি ভুল বলছি না, ওর কোনো বোন নেই। কিছু না বলে ফোন কেটে দিলাম। পিয়াল আমাকে মিথ্যা বলবে কেন? আর যদি মিথ্যা বলে তাহলে ওখানে কাকে তুলে নিয়ে গেছিল ওরা? আর আমাকে মিথ্যা বলে পিয়ালের কী লাভ? না, সব হিসাব গলে যাচ্ছে। যাই হোক, কাল সকালে কলেজে গিয়ে পিয়ালের কাছেই সব শোনা যাবে কেন আমাকে মিথ্যা বললো। সকালে উঠে দেরি না করে কলেজে চলে গেলাম। মনকে কোথাও দেখতে পেলাম না। তখন লিজা সামনে চলে আসলো। হাই সাইলেন্ট কিলার। মানে কে সাইলেন্ট কিলার? আরে ঘাবড়ে গেলে কেন? এমনি মজা করলাম, আসলে তোমার আর মনের কথা শুনেছি। তাই বলো? তবে একটা সত্যি কথা কি জানো, আমি সাইলেন্ট কিলারকে চিনি। কি? কিভাবে কিভাবে চেনো তুমি? আবার বোকা বানালাম তোমাকে? রাগ করে ওর কাছ থেকে চলে গেলাম। একটি ছেলে এসে বাঁধন খুলে দিল। খোলা মাত্রই ওর মুখে সজোরে একটা ঘুষি মারলাম। ও মাটিতে পড়ে গেল। আরও একটা ছেলে হকস্টেক নিয়ে এগিয়ে এলো, কিন্তু ও আসার আগেই ওর মাথার খুলে উড়িয়ে দিলাম। খুব শান্তশিষ্টভাবে টেবিলের উপরে বসলাম। বসে একটা সিগারেট লাগালাম। ওরা সবাই খুব ভয়ে আমার দিকে তাকাচ্ছে। কে তুই? আমি হলাম সেই শের যে শিকারের এলাকায় ঢুকে শিকার করে। আমি হলাম সেই আতঙ্ক যার ভয়ে পুরো শহর কাঁপে। আমি হলাম সেই কিলার যাকে আজ অব্দি কেউ দেখেনি, আর যে দেখেছে সেই মরেছে। সো আজ তোরা মরবি। কে তুই? আমি সেই সাইলেন্ট কিলার। তোদের বলছিলাম না সাবধানে থাকতে, কিন্তু তোরা তা করলি না। কথাটা বলার সাথে সাথেই ওরা সবাই হাঁটু গেড়ে বসলো। ভাই আপনি এই শহরে? একটু আগে কুত্থার বাচ্চা বললি, এখন আবার ভাই? নাসিম দৌড়ে এসে আমার পায়ে পড়ে গেল। ভাই আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। প্লিজ আমাকে ছেড়ে দেন। ভুল? হাসালি আমাকে। তুই কি জানিস না আমার কাছে ভুলের কোনো মাপ নেই? নাসিম উঠে পিছিয়ে গেল। হঠাৎ একটা বন্দুক বের করে আমার দিকে তাক করলো। সাইলেন্ট কিলার, আমরা না তুই মরবি আজ। অনেক জ্বালিয়েছিস আমাদের, কিন্তু আর না। দেখ আমরা কতজন আর তুই একাই। আমাদের সবার হাতে বন্দুক, তোর হাতে বন্দুকও নেই, খালি হাতে তুই। সো মৃত্যু আজ তোর হবেই। সাইলেন্ট কিলারের স্টোরি আজ এখানে শেষ। কি মনে করছিস তুই নিজেকে? তুই একাই সব? আমরা সব ফেল না? গুন্ডামি তুই একাই জানিস, আমরা জানি না? তোর মতো করেই তোকে মারবো। বল তোর কোথায় গুলি করবো? ওই এই জায়গা না, কোথায় বল? মাথায় নাকি বুকে? আমার একটা সিক্রেট কি জানিস? আমি কাউকে মারতে এত টাইম নিই না। একটা কথা শোন, সাইলেন্ট কিলারকে মারতে হলে প্রথম সুজিকে মারতে হবে, না হলে তাকে মারাও সম্ভব। আর তুই সেই ভুলটাই করেছিস, সুযোগ পেয়েও মারিসনি। সুযোগ? এই দেখ সুযোগ কাকে বলে। এই কথা বলেই নাসিম ট্রিগারে চাপ দিল, কিন্তু শুধু আওয়াজ হলো, গুলি বের হলো না। এতে নাসিম খুব ভয় পেল। ও বলতে লাগলো, ভাই আমাকে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর বুকে একটা গুলি চালালাম। দ্বিতীয় গুলিটা ওর কপালে চালালাম। নাসিম পড়ে গেল। পাশে থাকা সবাই এসে আমার পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু তাতে আমার এই নর পশুর মন নরম হলো না। ওদের সবার কপালে গুলি চালালাম। টেবিলের উপর বসে সিগারেট ধরালাম আর ভাবতে লাগলাম মনের সেই ছোড়াবালের মতো চোখের কথা। যত দিন যাচ্ছে আমি ততই সেই বালিতে ডুবে যাচ্ছি, পারছি না নিজেকে টেনে তুলতে। মিঠু, নাসিমের কি হয়েছে? ফোন তুলছে না কেন? এই একই প্রশ্ন আমারও মেয়র সাহেব। ও আমারও ফোন তুলছে না। ওর কিছু হয়ে গেল না তো আবার? ওকে মারার সাহস এই শহরে কারোর নেই। কিন্তু সাইলেন্ট কিলারের আছে। ও কি এই শহরে আছে নাকি অন্য কোথাও? খোঁজ নাও, সাইলেন্ট কিলারের ব্যাপারে খোঁজ নাও। তখনই মিঠুর ফোনে ফোন আসে। ফোন রিসিভ করে কানে দেওয়ার পরই ফোনটা ওর হাত থেকে পড়ে যায়।
কি হয়েছে? কে ফোন করেছিল? নাসিম খুন হয়েছে মেয়র সাহেব। কি? কিভাবে? পুলিশকে ফোন করে দিন, যেখানে খুন হয়েছে ওখানে যাতে কেউ তদন্ত না করে। জায়গাটা আগে আমরা সার্চ করব। তোমরা যাও, মুন আর আমি পুলিশের কাছে যাচ্ছি। ওকে মেয়র সাহেব। মিঠু ও শাওন খুনের স্পটে গিয়ে দেখে ওখানে ইন্সপেক্টর নিটল তদন্ত করছে। এই দেখে মিঠুর রক্ত গরম হয়ে যায়। ও ইন্সপেক্টরকে পেছনে সরিয়ে দিয়ে নাসিমের লাশের কাছে যায়। গিয়ে ওর বুকে একটা ক্ষত চিহ্ন দেখতে পায়। সেখানে লেখা ছিল এসকে। বুঝতে সমস্যা রইল না এটা সাইলেন্ট কিলারের কাজ। কিছু না বলে মিঠু ও শাওন সেখান থেকে চলে গেল। নাসির, এসকির মানে কি? জানি না স্যার। তুমি সাইলেন্ট কিলারের ব্যাপারে কখনো কোনো ম্যাগাজিন পড়েছো? না স্যার। কে এই সাইলেন্ট কিলার? তুমি তো কিছুই জানো না। আজ তোমাকে একটা ম্যাগাজিন দেব, পড়ে নিও, তখনই বুঝতে পারবা সাইলেন্ট কিলার কি জিনিস। ওকে স্যার। এখন একটা জায়গা ভালো করে সার্চ করো। আচ্ছা স্যার, ঠিক আছে। সকালে উঠে কলেজে গেলাম, দেখলাম মুন একাই এক দিকে বসে আছে। আমি ওর কাছে গেলাম। কেমন আছো? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? চিন্তিত আছি কি আর সাথে? কাল রাতে আরও খুন হয়েছে। কি? রাতে আবার কার খুন হলো? নাসিমের। কে খুন করেছে কিছু জানা গেছে? সাইলেন্ট কিলার খুন করেছে। যদি জানো তাহলে তাকে ধরছো না কেন? আর পুলিশকে তাকে গ্রেফতার করছে না কেন? পুলিশ তাকে ধরবে? সেই সাধ্য পুলিশের নেই। আর পুরো আশার ওয়ার্ল্ড সাইলেন্ট কিলার কি খুঁজছে? আজ রাতে আমিও বের হব। কেন তুমি বের করবে কেন? সাইলেন্ট কিলারকে আমি খুঁজে বের করব। খুঁজতে হবে না, আমি সাইলেন্ট কিলার। ওরে আমার গুলুমুলু, যে কাউকে মারতেই পারে না আর সে নাকি হবে সাইলেন্ট কিলার। ভালো জোকস পারো তুমি। ঠিক বলেছ। এসব ছাড়ো, পিয়ালকে কোথাও দেখেছো? না, ওকে তো দেখছি না। আমি ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় হারিয়ে গেল? সেটাই তো ভাবছি, আমাকে মিথ্যা বলে কেন হারালো? আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। পিয়ালের কাছে লুকিয়ে আছে অনেক কথা। ঠিক বলেছ। সাইলেন্ট কিলারকে খোঁজার আগে পিয়ালকে খুঁজতে হবে। ঠিক আছে। কোথায় তুমি? কিছুদিন ধরে তোমাকে দেখি না কেন? আমি আসি কোথাও না কোথাও। কোথায় আছো? তোমার আমাকে দরকার খুব। সেটা আমিও জানি, আমাকে এখন তোমার প্রয়োজন। তাহলে সামনে আসো না কেন? আসবো আসবো, যখন আসবো চারপাশ কাঁপিয়ে আসবো। আর কিছু বলার সুযোগ পেলাম না, তার আগেই ফোনটা কেটে গেল। আমি আর কিছু না ভেবেই বের হলাম। ঠিকানাটা আমার বাসা থেকে খুব দূরে নয়, তাই পায়ে হেঁটে গেলাম। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু এখানে তো পুরোটাই অন্ধকার। চারপাশটা হাতে দেখতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ করে আলো জ্বলে উঠলো, আর সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। লিজা ও কয়েকজন একটি টেবিলের সামনে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনের দেওয়ালে বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ রকি। বিশ্বাস করতে পারছিলাম না, আজকে আমার জন্মদিন, এটা আমারই মনে নেই। কিন্তু লিজা কীভাবে জানলো? মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। আমার জন্য অনেক কিছু করেছে মেয়েটা, কিন্তু আমি তাকে পাত্তা দিচ্ছি না। কি করব? ওর সাথে তো আর আমার মিলবে না। ওর জীবনটা স্বাভাবিক, আর আমার জীবন একদম নরকের মতো। সেখানে শুধু রক্তের গন্ধ আছে। হঠাৎ লিজা আমায় হালকা ধাক্কা দিয়ে বলল, রকি, কি ভাবছো তুমি? না কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? তুমি এটাই ভাবছো যে আমি তোমার ডেট অফ বার্থ কেমন করে জানলাম। তুমি আমার মনের কথা কিভাবে জানলে? তোমার মনের কথা কেন, তোমার সব কথাই জানি আমি। মানে? কিছু না, এখন এদিকে আসো তো, কেক কাটতে হবে। এই বলে লিজা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কেক কাটলাম। কেক কেটে খাওয়া দাওয়া করতে করতে 1টা বেজে গেল। আমাকে বাসা অবধি ছেড়ে দাও। লিজা আমি পারবো না, আমার কাছে বাইকও নেই। বাইক নিয়ে তো কি হয়েছে, চলো আমরা হেঁটে যাব। এই মেয়ের সাথে আমি পারবো না, তাই চুপচাপ ওর সাথে হাঁটা শুরু করলাম। তুমি কি কাউকে ভালোবাসো রকি? না। কেন? না, এমনিই বলছিলাম। তোমার কি কাউকে ভালো লাগে না? আশেপাশে কাউকেই ভালো লাগে না? আমার আশেপাশে তো কেউ নেই। কেন? আমাকে কি তোমার চোখে পড়ে না? লিজা আবেগটা কমাও, তোমাকে আমি জাস্ট ফ্রেন্ড ভাবি, এর বেশি কিছু না। আর আমার মতো ছেলের জীবনে প্রেম ভালোবাসা মানায় না। তোমার মতো ছেলে বলতে?
এ মানে গরিব ছেলে? ও আচ্ছা, যাই হোক, একটু ভেবে দেখিও। আমার বাসায় চলে এসেছি, আমি গেলাম। লিজা চলে গেল। আমি স্পষ্ট ওর চোখে পানি দেখতে পেলাম। কিছুই করার নেই আমার। জীবনের সাথে জড়িয়ে ওর জীবনটাই হয়তো চলে যেতে পারে। তাই যতই কষ্ট হোক ওকে আমার জীবনে আনবো না, এতেই ওর ভালো হবে। আনমনে হাঁটতে লাগলাম। হঠাৎ করে সামনে একটা বাইক খুব জোরে ব্রেক কষে দাঁড়ালো। আমি রীতিমতো চমকে উঠলাম। ভালো করে তাকিয়ে দেখলাম বাইকারের গায়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, কালো শু, মাথায় হেলমেট, মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ করে বন্দুক বের করে আমার মাথায় ঠেকালো। কে আপনি? কথাটি বলার সাথেই লোকটি হেলমেট করলো। অবাক হয়ে তার দিকে তাকালাম। মন, তুমি? আমি তো ভাবতে পারছি না এটা তুমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? না, তা নয়, কিন্তু এত রাতে তোমাকে আশা করতে পারিনি। তুমি হয়তো ভুলে গেছো যে আমি রক স্টার কুইন, তাই দিনরাত কিছুই মানি না। আমার কথা ছাড়ো, লিজার সাথে এত রাতে কি তোমার? মনকে সব খুলে বললাম। কথা শুনে ও আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। কি হলো? কিছু না, বাইকে ওঠো। আমি চুপচাপ উঠে বসলাম। ও খুব জোরে বাইক চালাচ্ছে। হঠাৎ করে ব্রেক কষলো। আমিও ওর খুব কাছে চলে গেলাম। আয় ছেলে, তোমার মতলব কি? আমার মতলব মানে? তুমিই তো ব্রেক করলা। ব্রেক না ধরলে তো আমি তোমার কাছে যেতাম না। আর কিচ্ছু বলতে হবে না, তোমরা সব ছেলেরাই এক। ভালো, আমরা কোথায় যাচ্ছি? সেটা তো বলবো না, এটা তোমার জন্য সারপ্রাইজ। আর কথা বাড়ালাম না। বাইক আবার সজোরে চলতে লাগলো। মনের চুলগুলো আমার মুখে এসে পড়ছিল। ওর চুল থেকে সুন্দর একটা গ্রান আসছিল যা আমাকে পাগল করে দিচ্ছে। ইচ্ছা করে চুলগুলো মুখ থেকে সরালাম। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? তোকে বলেছিলাম না একটা অস্ত্রের চালান আছে, ও ওটা নিতে এসেছি। ওকে ভাইয়া, সাবধানে থেকো। ওকে বাই। আমি জানি এখানে আজ সাইলেন্ট ক্লিয়ার আসবে। ও তো আর জানে না যে আজ আমাদের অস্ত্র চালান হবে আর ওর দিন শেষ হবে। পার্টি অ্যারেঞ্জ করো, জমিয়ে পার্টি করব। নাসির, তাড়াতাড়ি বের হও, মিশনে যেতে হবে আজ। কিসের মিশন স্যার? আজ একটা অস্ত্রের চালান হবে, সেটা ধরতেই হবে। জীবন দিয়ে হলেও ধরতে হবে, না হলে দেশের খুব বড় ক্ষতি হয়ে যাবে। ওকে স্যার, আমি রেডি। চলো এখন বের হই তাহলে। মন বাইক থামালো। সামনে তাকিয়ে দেখলাম শুধু অন্ধকার। মন, আমরা এটা কোথায় আসলাম? জানতেই হবে। আজব তো। জানতে চাই। তেমন কিছু না, আমার এই জায়গাটা ভালো লাগে, তাই ভালো লাগার স্থানে তোমাকে নিয়ে আসা। তাই? ভালো তো। কিছু কথা বলতে চাই তোমাকে। বলো। আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেই দিন আমার তেমন ভালো লাগেনি, কিন্তু পরে তোমার বোকামি স্বভাবগুলো আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। এখন এক মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতে পারি না। আমি একটা স্বাভাবিক জীবন চাই, তুমি আমাকে সেটা এনে দিতে পারবে না রকি? মানে? বোঝো না তুমি? বুঝি। দেখো তো নূপুরটা কার? এই, এটা তো আমার নূপুর। তোমার। কোথায় পেলে এটা তুমি? ওকে সব খুলে বললাম। ও সব শুনে অবাক হয়ে গেল। আমি দুপা পেঁচিয়ে হাঁটু গেড়ে বসলাম। মন, তোমার পা আমার হাঁটুর উপর রাখো। না, আমি পরবো না। কোনো কথা না বলে ওর পা আমার হাঁটুর উপরে তুলে নিলাম। এরপর মনের পায়ে নূপুর পরিয়ে দিলাম। ও খুব লজ্জা পেল। রকি, তুমিও কি আমাকে ভালোবাসো? নূপুর পরিয়ে দিলাম বলেই কি ভালোবাসলাম? মানে? এই প্রথম ওর বোকামির স্বভাবটা দেখলাম। না এসে আর পারলাম না। আমি মুঠো এটার জন্য প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে একটা গুলি চললো। কিছু বুঝে ওঠার আগেই গুলিটা আমার বুক ব্যাথ করে ভেতরে ঢুকে গেল। আমি পড়ে গেলাম। মনকে আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছিল? না না, ও আমাকে মারবে কেন? এটাও তো হতে পারে যে ও আমার পরিচয় জেনে গেছে আর ওর বাবার সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চায়। এসব কি ভাবছি আমি? ও তো আমাকে ভালোবাসে। আমার কাছে মনে নেই। চারপাশটা অন্ধকার হয়ে গেল। বস, গাড়ি এসেছে। এটাই কি আমাদের অস্ত্রের গাড়ি? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু গাড়ির লাইট অফ করা কেন? একটু এগিয়ে গিয়ে দেখতো। ওকে বস। মিঠুর ছেলেটি গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটা গুলি ছেলেটার কপাল ভেদ করে বেরিয়ে গেল। মিঠু খুব ভয় পেয়ে গেল। গুলিটা কে চালাবে? তাহলে গাড়িতে কি সাইলেন্ট কিলার? কিছু মাথায় আসছে না মিঠুর।
পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিও মাটিতে পড়ে গেল, ঘাবড়ে গেল। ওর মিশনে কোনোদিন এমন হয়নি, আজ প্রথম এমন অবস্থায় মোকাবিলা করার জন্য মিঠু একদম প্রস্তুত ছিল না। হঠাৎ করেই যেন এক নিমিষে সব ঘটে গেল। মিঠু লক্ষ্য করলো গাড়ি থেকে একজন নেমে এলো। তার পুরো ড্রেস সাদা, মাথায় টুপি পরা, মুখে মাস্ক, হাতে বন্দুক। লোকটি মিঠুর দিকে এগিয়ে আসতে লাগলো। মিঠু ভয় পেয়ে গেল। সে ভাবছে এটাই কি তার জীবনের শেষ মুহূর্ত। লোকটি ওর দিকে এগিয়ে এসে মাস্ক খুলে ফেললো। মিঠু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তুমি এখানে? আমি এই। তাহলে আমার লোকগুলোকে এভাবে মারলে কেন? তুমি কি আমার সব রুল ভুলে গেছো? না, কিছুই ভুলিনি, সব মনে আছে। তাহলে প্রশ্ন করছো কেন? আমাকে শুধু এই রূপে তুমি আর কয়েকজন দেখেছে, এই কারণেই ওদের মেরে দিলাম। আর যাদের মেরেছি তারা তোমার কোনো কাজের নয়, আর যারা কাজের নয় তাদের পোষে অযথা টাকা নষ্ট করবার দরকার নেই। বুঝলাম, কিন্তু তুমি কোথায় হারিয়েছো? তোমাকে এখন দেখা যায় না কেন? বুঝবে, সময় হলে সব বুঝবে। শুধু এটা মনে রেখো, ঝড় আসার আগে সব শান্ত হয়ে যায়। কিন্তু আজকে একটা প্ল্যান ছিল সাইলেন্ট কিলারকে নিয়ে। ওকে মারার প্ল্যান, তাই তো? তুমি জানলে কিভাবে? দেখো, আমি তোমাদের মাঝে থাকি না ঠিকই, কিন্তু তোমাদের সব খবর আমার কাছে থাকে। বুঝেছি। আর শোনো, তোমরা কি সাইলেন্ট কিলারকে বোকা পেয়েছো যে এত সহজে তোমাদের হাতে ধরা দিবে? আরে তোমাদের থেকে 10 গুণ বেশি চালাকও। ওকে এত সহজে ধরার স্বপ্ন দেখো না। জি। নেক্সট টাইম এত ছোট প্ল্যান করবা না, বুঝছো? জি, বুঝতে পেরেছি। শোনো, এই কথাটা যেন তুমি আর আমি ছাড়া কেউ জানতে না পারে। ওকে। আসি আজ, সময় মতো আবার দেখা হবে। নাসির, আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে। কি আর করার, কয়েকদিন থেকে শুধু লাশ আর লাশ। দেখো কোনো ক্লু পাও কিনা, ভালো করে খুঁজে দেখো। স্যার, এই জিনিসটা কি? এটা তো মাস্ক, দাও তো দেখি। এই নেন স্যার। এই মাস্কটা এখানে? এটা তো আরেক কালারের মাস্ক। মানে কি বলছেন স্যার? ও নো, আমি যে আন্দাজ করেছি যদি তাই হয় তাহলে খুব ভয়ানক কিছু হতে চলেছে। স্যার, আপনার কথা কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলবেন। নাসির, সাইলেন্ট কিলার যেমন ভয়ঙ্কর, এই মাস্কটা যার তিনিও তেমন ভয়ঙ্কর। আর এই মাঝখানেতে কেউ কারো নিচে থাকতে চায় না। এরা দুজন সমান সমান। যদি এরা দুজন কখনো সামনাসামনি হয় তাহলে সেই দিন চোখের সামনে অনেক লাশ পাবো, কেউ কাউকে ছাড় দেবে না। স্যার, ব্যাপারটা তো ভয়ঙ্কর। এখনো কিছুই হয়নি, সময় হলে সব টের পাবে। একটা প্রশ্ন করি স্যার। কি প্রশ্ন? স্যার, এত কিছু জানেন কিভাবে? নাসির, বাঘকে শিকার করতে হলে বাঘের মতোই করে চলতে হয়। বুঝেছি স্যার। হঠাৎ একটা আলো এসে চোখে পড়লো। ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি হাসপাতালে বেডে শুয়ে আছি আমি। উঠতে ধরলাম, তখনই হাতে স্লাইন লাগানো, বুকে ব্যান্ডেজ করা। রাতের সব ঘটনা মনে পড়ে গেল। মনকে খুঁজতে লাগলাম, মন কেন আমার সাথে এমন করলো। স্যালাইনের সিরিঞ্জ হাত থেকে খুলে ফেললাম। বাইরে বের হয়ে দেখি মন দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে বললাম, মন, তুমি কেন আমার সাথে এমন করলে? কি ক্ষতি করেছিলাম আমি? তুমি নাকি আমাকে ভালোবাসো, তাহলে তুমি কেন আমাকে মারতে গেলে ওখানে? ভালোবাসার মানুষের বুকে গুলি চালালে? এতটা নিস তুমি? ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তোমার থেকে এটা কখনো আশা করিনি আমি। আমার একটা কথা শোনো একবার প্লিজ। তোমার কি আর বলার আছে বলো? তুমি তো রকস্টার কুইন। তোমাদের মনে দয়া মায়া নেই। তোমরা শুধু তোমাদের মতো করে চলো। মানুষের জীবনে তো কোনো দাম নেই, তাই না? কি শুরু করেছো আমাকে নিয়ে? একবার মারো, একবার বুকে টেনে নাও, আবার মারো। আমাকে কি কবরে পাঠাতে চাও? আমার বুকে গুলি নিজ হাতে চালাও তুমি। মন কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি ওখানে বসলাম, ভাবতে লাগলাম মন কেন আমার সাথে এমন করতে গেল, কি লাভ পেল? তখন একটা নার্স এসে আমার পিছনে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখলো আর বলল, আপনার সাথে যে মেয়েটি এসেছিল সে কি আপনার স্ত্রী? না, ও আমার স্ত্রী নয়। কেন? স্ত্রী নয়? কি বলেন? সত্যি। কিন্তু আপনাকে এখানে আনার পর পুরোটা সময় কেঁদেই গেছে, 1 মিনিটও কান্না থামায়নি। শেষ রাতে নামাজে বসে কেঁদে কেঁদে আপনার প্রাণ ভিক্ষা চাইছিল মহান সৃষ্টিকর্তার কাছে। আমি তো ভেবেছিলাম আপনার স্ত্রী। মা, স্ত্রী ছাড়া কেউ এমন করবে না কখনো। একটা কথা বলবো? জি বলেন। ও যদি আপনার গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে কখনোই ওর হাত ছাড়িয়েন না।
এই বলে নার্স চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, যে মেয়েটা আমার জন্য এত কিছু করলো সে কখনোই আমার বুকে গুলি চালাবে না। তাহলে অন্ধকার থেকে কে গুলি চালালো? কে সে ব্যক্তি? কী তার উদ্দেশ্য? সে কি আমাকে গুলি করেছে নাকি মনকে? এসব ভাবছি তখনই ফোনে একটা SMS আসলো। সেটা দেখে আমি থ হয়ে গেলাম, কারণ SMS-এ লেখা ছিল, হ্যাঁ আমি রক স্টার, তাই বলে যে আমি কাউকে ভালোবেসে তার বুকে গুলি চালাবো এমনটা কিন্তু নয়। আমি রক স্টার, তাই বলে আমার মন নেই এটা কিন্তু নয়। হ্যাঁ আমি রক স্টার, তাই বলে ভালোবাসার মানুষকে ধোঁকা দিব সেটা কিন্তু নয়। যেখানে ভালোবাসার অস্তিত্ব নেই, আমার ভালোবাসার দাম নেই, সেখান থেকে আজ আমি বিদায় নিচ্ছি। তুমি ভেবেছো আমি তোমাকে প্ল্যান করে মারতে চাইছি? এমনটা নয়। আমি নিজেও জানতাম না এখানে এরকম কিছু হবে। যদি জানতাম তাহলে আমি সেখানে তোমাকে নিয়ে যেতাম না। আর আমি এটাও বুঝতে পারছি না গুলি কাকে মেরেছিল, তোমাকে নাকি আমাকে। যাই হোক, এসব কথা বাড়িয়ে লাভ নেই। তুমি ভালো থাকো তোমার মতো। আমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না কখনো। ইতি, তোমার খুনি মন। মনের SMS-টা দেখে আমার আর কিছু বলার নেই। কথা বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। কি ভুল বললাম? সে আমাকে ভালোবাসলো, তাকে এভাবে সন্দেহ করা ঠিক হয়নি। আমাকে আটকাতে হবে। আমি আর দেরি করলাম না, উঠে পড়লাম। ভাইয়া, আমাদের লোকগুলোকে মেরেছে। সময় হলে জানতে পারবি। কেন ভাইয়া? আমি কি তোমার দূরের কেউ? আমি কেন জানতে পারবো না? সেদিন তোমাকে কে ফোন করেছিল? আর আজ আমাদের লোকগুলো কেন মারলো? কে মারলো? মনে হয় সাইলেন্ট কিলার মেরেছে। না ভাইয়া, এইভাবে কাউকে ছেড়ে যাবে না। ও যদি মারতো তাহলে তুমিও আজ লাশ হয়ে আমার সামনে পড়ে থাকতে, কিন্তু তা হয়নি। তার মানে সেখানে সাইলেন্ট কিলার আসেনি। আমার কথাটা একবার শোন। আমি তোমার কোনো কথাই শুনবো না। ওখানে এমন কেউ এসেছিল যে তোমাকে চেনে, আর তুমিও তাকে চেনো। নাহলে ও তোমাকে সেখানে একা ছেড়ে যেত না, তোমাকে মেরেই চলে যেত। তখনই ঘরে মেয়র রসিক আসলো। রসিককে দেখে শাওন বাইরে চলে গেল। কি ব্যাপার মিঠু, কি শুনছি সব? এবার মিশনে নাকি কি সমস্যা হয়েছিল? জি, ওখানে আমার সাথে যারা গিয়েছিল তারা সবাই মারা গেছে। মানে কি সবাই মারা গেল আর তুমি বেঁচে গেলে? ও এসেছিল। মানে? যা সন্দেহ করেছেন তাই। কিন্তু ও হঠাৎ এভাবে মিশনে কেন? একটা কাজ ছিল তাই এসেছিল। তাহলে ডিল কে করলো আর টাকা কে দিল? আপনি হয়তো ভুলে গিয়েছেন, ও যেই ডিল করে সেই ডিলে আমরা টাকা ছাড়াই সব মাল পাই। যারা মাল নিয়ে এসেছিল তাদের সবাইকে খালাস করে দিয়ে গাড়ি নিয়ে জায়গা মতো চলে এসেছে। এসে আমাদের সব লোককে মেরে দিয়েছে। ভালো কথা, কিন্তু আমাদের লোককে মারলো কেন? মারার কারণ একটাই, ওদের মাঝে 2 জন ইনফরমার ছিল, কিন্তু তাদেরকে চিহ্নিত করতে না পারার কারণে সবাইকে মেরে দিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। কিন্তু কি কাজে এসেছিল? মেয়র সাহেব, আমি দুঃখিত, এটা আমি বলতে পারবো না। আর আপনি একটা কাজ করেন, থানায় ফোন করুন আর বলুন সাইলেন্ট কিলার আমাদের লোকদেরকে মেরেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি থানায় ফোন করে কথা বলবো, তখন আমাকে কি বলবে? বলবে আমি তোমার সাথে জড়িত। তুমি কি এটাই চাও যে আমার পরিচয়টা ফাঁস হয়ে যাক? না, তা নয়। ওকে, আমি ফোন করে বলছি। ওকে, সেটাই ভালো হবে। প্রায় সন্ধ্যা হতে চললো। আমি মনের কোনো খোঁজ পেলাম না। সারাদিন অনেক খুঁজেছি ওকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কোথায় হারিয়ে গেল? ওর তো রাতে ফ্লাইট ছিল, তাহলে ও এখন কোথায়? মন কি সত্যি রাতে চলে যাবে নাকি আমাকে ভয় দেখাচ্ছে? মাথায় কিছু আসছে না। কি করলাম? দেখা হলে ওর কাছে ক্ষমা চেয়ে নিব। জানি না ক্ষমা করবে কিনা। আমার প্রতি অনেক অভিমান করেছে। আমি ওকে খুঁজে চলেছি কিন্তু পাচ্ছি না কোথাও। তখনই হঠাৎ মন ফোন দিল। এই যে বুদ্ধু, কি করছে? মন, তুমি কোথায়? আমি তো তোমার পাশেই। আমাকে দেখতে পাচ্ছ না? ফাতলামি বাদ দাও, সত্যি করে বলো তুমি কোথায়? কেন? আমাকে তোমার কি দরকার? আমি তো তোমার খুনি, আমাকে খুঁজছো কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারিনি, এর আগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য সরি। আচ্ছা, সরি বলে কি সব কিছু সমাধান হয়? না, হয় না। তাহলে কি করতে হবে? আমার দেওয়া ঠিকানায় চলে এসো এক্ষুনি। এই বলে মন ফোন কেটে দিল। SMS-এর ঠিকানা দিল। আমি মনের দেওয়ার ঠিকানায় গেলাম। মন ওখানে বসে আছে। আমি মনের কাছে গিয়ে বললাম, মন, তুমি কি সত্যি চলে যাবে? প্লিজ
চলে যাও না, আমাকে ক্ষমা করে দাও। এসব বাদ দাও, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর কিছু কথা আছে তোমার সাথে। বলো কি কথা? আমরা ওখানে গিয়েছি, এটা তুমি আমি ছাড়া কেউ জানে না। সো নিশ্চয়ই আমাদের কেউ ফলো করে। ঠিক বলেছ। সাবধানে থেকো। হুম। আর একটা হিসাব কিছুতেই মিলছে না। কি হিসাব? মিঠুর সাথে ফোনের আড়াল থেকে কে কথা বলে, আমাদের ফলো করলো কে, তোমার বুকে গুলি চালালো কে, আদৌ কি সে তোমাকে মারতে চায় নাকি আমাকে? আর পিয়াল তোমাকে মিথ্যে বলে উদাও হয়ে গেল কেন? কিছুই মিলছে না। তাহলে কি পিয়ালের কাছে সব প্রশ্নের উত্তর আছে? হ্যাঁ, ঠিক ধরেছ। ওকে পেলে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কিন্তু পিয়াল কোথায় সেটা আমিও জানি না। তবে ওকে খোঁজার জন্য লোক লাগিয়েছি। ভালো করেছো। আচ্ছা মন, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। আচ্ছা, গুলিটা লেগে যদি আমি সত্যি মারা যেতাম? কথাটা শেষ করার আগেই মন আমার ঠোঁটে ওর ঠোঁট জোড়া লাগিয়ে দিল। একটু পর ঠোঁট সরিয়ে নিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। মন খুব লজ্জা পেয়েছে, আমার দিকে তাকানোর সাহস পাচ্ছে না ও। আমি ওর দিকে তাকাতে পারছি না। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আমার এভাবে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু মন তো তার আগেই ঠোঁট সরিয়ে নিল। কি আর করব, আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ মন আমাকে চিমটি দিল। কি হয়েছে? আমাকে চিমটি দিলে কেন? এভাবে তাকিয়ে আছো কেন? মনে হয় আর কোনোদিন দেখোনি? দেখছি তো। তাহলে এভাবে তাকাচ্ছ কেন? জানি না, অদ্ভুত একটা মায়া কাজ করছে। আর আর কি, না চাইতে অনেক কিছু পেয়েছো, তাই এমন হয়েছে। আরে না, তেমন কিছু না। হ্যাঁ, আমি বুঝি। মনের মুখের উপর ওর চুলগুলো পড়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, তাই ওর দিকে বারবার তাকাচ্ছি। ইচ্ছে করছে তাকিয়ে তাকে আজীবন। আমি ওর মুখের চুলগুলো সরিয়ে দিলাম। ও আমার নাক টেনে বলল, তোমার মনে বদ মতলব জেগেছে, তাই না? হুম। আরে না, তা না। ওই চুপ, আমি বুঝি সবই। এসব চিন্তা ঝেড়ে ফেলো, চলো এখন। যাবো মানে? তুমি কি তাহলে সত্যি আজ চলে যাবে? আরে বুদ্ধু, একসাথে ডিনার করব, চলো। ও তাই বলো? বুদ্ধু কোথাকার। ওই কি? তুমি আমার কথায় কথায় বুদ্ধ বলো কেন? ভিতুকে কি বলবো তো? ভিতুর টিম। ঠিকই বলেছো, আমি তো ভীতু। জি, কথা না বাড়িয়ে চলো এখন। ওকে। নাসির, একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস? মিঠু আমাকে ফোন করে বলল ওর লোককে সাইলেন্ট কিলার খুন করেছে, কিন্তু এখানে যে প্রমাণ পেয়েছি তাতে আমার মনে হয় না যে সাইলেন্ট কিলার খুন করেছে। আপনি একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু স্যার যেই খুনগুলো করে সে কোথায়? সাইলেন্ট কিলার বা কোথায়? নাসির, তুমি হয়তো জানো না, এই সাইলেন্ট কিলার অথবা দ্বিতীয় খুনি এরা কখনোই কারোর সামনে আসে না। আর সাইলেন্ট কিলারকে তো কেউ কখনো দেখেইনি, শুধু ওর নামের আতঙ্ক ছড়িয়ে আছে চারিদিকে। একটা কথা বলবো স্যার। কি কথা? কে আপনি? আমি কে মানে? আমি তো পুলিশ অফিসার, এমন কথা বললে কেন? আপনার কাজগুলো অনেক সূক্ষ্ম, কিন্তু আমার মনে হয় এই শহরে আসার পিছনে আপনার কোনো বড় উদ্দেশ্য আছে। নাসির, তোমাকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুমি ততটা বোকা না। মানে কিছু না, সময় হোক সব বুঝতে পারবে, একটু ধৈর্য ধরো শুধু। ওকে স্যার। তোমাকে যে রকের ব্যাপারে খোঁজ রাখতে বলেছিলাম, কিছু জানতে পেরেছো ওর ব্যাপারে? জি স্যার। কি জানতে পারলে? স্যার, রকি খুব সাদামাটা ছেলে, মার খেতে জানে, শুধু কাউকে মারতে পারে না। আজ পর্যন্ত সবার কাছেই মার খেয়ে এসেছে, কাউকে একটা থাপ্পড় মারার সাহস নেই। তুমি কি শিওর হয়ে বলছো? জি স্যার, আমি শিওর। তবে একটা জিনিস জানো কি? কি জিনিস? এমন টাইপের ছেলেগুলো খুব ভয়ানক হয়। কি বলেন স্যার? ও তো খুব সাদামাটা। যাই হোক, সময় হলেই সব বোঝা যাবে কে কেমন। জি স্যার। মেয়র সাহেব, বলো। একটা জিনিস আমার মাথায় আসছে না। কি জিনিস? মারুফ খুন হলো, কিন্তু ওখানে থাকা সবাইকে একজন মেরেছে, সেটা দরজার ওখান থেকে। কিন্তু মারুফকে যে গুলি চালিয়েছে জানালার ওখান থেকে, নয়তো ওই চেয়ারে বসে থাকা ব্যক্তিটি না হলে একজনের সবাইকে মেরে দিয়েছে। ঠিক বলেছ, কিন্তু প্রশ্ন একটাই, মারুফকে মারলো? সে যে সবাইকে মেরেছে, নাকি জানালার পাশ থেকে কেউ গুলি চালিয়েছে?
প্রশ্ন কিন্তু আরও আছে মেয়র সাহেব। কি সেটা? এদেরকে মারলো কে? সাইলেন্ট কিলার নাকি অন্য কেউ, নাকি চেয়ারে বসে থাকা ব্যক্তিটি? প্রশ্ন আরও আছে মিঠু। কি কি সেটা? যদি সাইলেন্ট মেরে থাকে তাহলে চেয়ারে বসে থাকা ব্যক্তির সাথে তার কি সম্পর্ক? তাকে সে বাঁচালো কেন? উফ মেয়র সাহেব, আমার সব গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাচ্ছে না, আমরা গোলক ধাঁধায় পড়ে গেছি। মানে কেউ তো একজন আছে যে আমাদের সাথে গেম খেলছে, কিন্তু কে সেই ব্যক্তি? শোনো, এখন থেকে আমাদের প্রতিটা পা খুব ভেবেচিন্তে বাড়াতে হবে। আজ অনেকদিন পর কলেজে আসলাম, একটু পর মন আসবে। আজ ওকে সবার সামনে প্রপোজ করবো আমি। আজ কেন জানি মনের সাথে দেখা করতে খুব লজ্জা লাগছে। এসব ভাবতে ভাবতেই হারছি, ঠিক তখন লিজা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। লিজা কি করছো? ছাড়ো প্লিজ। ওকে ছাড়বো, তার আগেই বলো আমাকে ভালোবাসো তুমি? ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। দেখো লিজা, আমি মনকে কথাটা শেষ করার আগে পিছন থেকে কেউ আমার মাথায় সোজা আঘাত করলো। পিছন ফিরে দিকে শাওন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না যে আমার মাথা কে আঘাত করেছে। আমি মাটিতেই বসে গেলাম। তাকিয়ে দেখলাম লিজা শাওনকে থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। এটাও বুঝলাম ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমার হাত ছেড়ে পালাতো না। শাওন, তুমি আমাকে মারলে কেন? কুত্তার বাচ্চা, চুপ, কোনো কথা বলবি না তুই। কেন? নতুন করে আবার কি করলাম আমি? মন তোকে ভালোবাসে, তাই না? ও আমাকে ভালোবাসলে আমি কি করব? এটা তো আমার দোষ কি? কুত্তার বাচ্চা, তুই কি করবি মানে? তুই এই মুহূর্তে শহর থেকে চলে যাবি। না ভাই, এটা আমি পারবো না। তখন শাওন আমাকে এলোপাতারি মারতে লাগলো আর বলল, যাবি কি না? ভাই আমি যাব না। ও আবার মারতে লাগলো, মারতে মারতে বলল, এটাকে গাড়িতে তোলো, গোডাউনে নিয়ে গিয়ে আজকেই শেষ করব। ওরা আমার হাত পা বেঁধে আমাকে গাড়িতে তুললো। কলেজে কেউ কিছু বলল না। শাওন প্রভাবশালী বলে আমাকে তুলে নিয়ে গিয়ে গোডাউনে ফেলে দিল। একটা লাঠি নিয়ে শাওন আমার কাছে এগিয়ে আসলো। আমি ওর পায়ে পড়লাম। ভাই আমাকে প্লিজ মারিও না, দুহাই লাগে তোমার, আমার জীবনটা নিও না। উঠ, মনকে তুই ভালোবাসিস না? ভাই মন আমাকে ভালোবাসে। আবার একই কথা? একটা কথা বলবো? কি কথা? মন আমাকে ভালোবাসলে তোমার কি তাতে? আমার কি, তাই না? শোন তাহলে, কলেজের নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি প্রথমে মনকে দেখি। ওকে দেখেই আমার ভালো লেগে যায়, কিন্তু মাঝখানে নাসিম এসে গেল মনকে ভালোবাসে আমি, কিন্তু নাসিম মাঝখানে এসে মনকে নিজের করে পেতে চাইল, তাই সুযোগ মতো ওকে ওপরে পাঠিয়ে দিলাম। মানে নাসিম কি? হ্যাঁ, নাসিমকে আমি গুলি করেছিলাম সেদিন ওই জানলার পেছন থেকে, আর তোকেও সেদিন মেরে দিতাম, কিন্তু ভাগ্য ভালো বেঁচে গেলি তুই। কিন্তু তোকে আমি ছাড়লাম না। মনের সাথে সেদিন রাতে ঘুরতে গেলেই সেদিন রাতে আড়াল থেকে গুলিটা আমিই তোর বুকে চালিয়েছিলাম, কিন্তু তুই আবার বেঁচে গেলি। কিন্তু আজ আর বাঁচতে পারবি না তুই, তোর স্টোরি আজ এইখানেই শেষ। আমি দাঁড়িয়ে গেলাম। ধন্যবাদ ভাই, দুইটা প্রশ্নের উত্তর পেলাম। আমি তাহলে চলি, কেমন? তুই যাবি মানে? তোকে যেতে দিলে তো যাবি। এই তোরা দরজা বন্ধ করে দে, টুকরা টুকরা করে ফেলবো আজ একে। মনের জন্য সবাইকে খুন করব আমি, নিজের ভাইকেও ছাড়বো না। একটা ছেলে দরজাটা লাগিয়ে দিল। শাওন ভুল করিস না, ভালো ভালো বলছিস, ছেড়ে দে আমাকে। নিজের বিপদ নিজেই ডেকে আনিস না তুই। তুই আমাকে তুই করে বললি? এই কুত্তার বাচ্চা, আমাকে তুই করে বললি? এত সাহস তোর? এই বলে শাওন লাঠি নিয়ে আমাকে মারতে এলো। তার আগে পিছন থেকে পিস্তলটা বের করে ওর পায়ে গুলি চালালাম। ওরা পিছনে সবাই খুব চমকে উঠলো। ওরা ভাবতেই পারেনি আমার মতো একটা হাবাগোবা ছেলে গুলি চালাতে পারে। ওরা আরও ভাবছে যে আমি গুলি চালিয়েছি শাওনকে। এত সাহস আমার? শাওন কোকাতে কোকাতে বলল, কে তুই? কি তোর পরিচয়? এত সাহস কোথায় পেলি? কে আছে তোর পেছনে? কার আন্ডারে কাজ করিস তুই? আমি একটা সিগারেট ধরালাম। আমি কার আন্ডারে কাজ করব? হ্যাঁ, কে কাজ দিব আমাকে? কে আমাকে কন্ট্রোল করবে? আমাকে কন্ট্রোল করার মতো কেউ নেই, আর আমি কারো আন্ডারে নয়, সবাই আমার আন্ডারে থাকে। কে তুই? আমি কিলার, সাইলেন্ট কিলার, তোদের আতঙ্ক। কথাটা শোনার সাথে সাথে ওদের সবার হাত থেকে অস্ত্র পড়ে গেল। সবাই হাঁটু গেড়িয়ে আমার সামনে বসে গেল। শাওন আমার পা ধরে বলল, প্লিজ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। চিনতে পারিসনি? ঠিক আছে, কিন্তু তোকে তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, তাও তুই মানলি না। উল্টো আমাকে এখানে মারার জন্য নিয়ে আসলি। আমাকে মারতে নিয়ে এসে নিজেই আজরায়েলকে সাথে নিয়ে আসলি।
নিজেও ভেবে পাচ্ছি না কীভাবে মারবো তোকে। আর শোন, ভালোবাসা জোর করে হয় না, যে যার ভাগ্যে থাকে তাকে এমনি পাওয়া যায়, কিন্তু এভাবে ভুল পথে নয়। বুঝেছি ভাই, এমন ভুল আর হবে না। তুই হয়তো জানিস না আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। কথাটা বলার সাথে সাথে শাওন নিচে পড়ে থাকা পিস্তলটা হাতে তুলে নিয়ে আমার দিকে তাক করলো, কিন্তু ওর কিছু বুঝে ওঠার আগেই ওর বুকে একটা গুলি চালিয়ে দিলাম। ওর প্রতি এতটাই রাগ ছিল, বাকি যে গুলিগুলো ছিল ওর শরীরে ঢুকিয়ে দিলাম। ওর সাথে আসা ছেলেগুলো খতম করে দিলাম। শুধু একজনকে বাঁচিয়ে রাখলাম, কারণ সে আমারই লোক ছিল। ওর লাশটা বস্তায় পরে ওর বাসার সামনে রেখে দিলাম, আর বস্তার ওপর রক্ত দিয়ে লিখে দিলাম সাইলেন্ট কিলার কামিং। বাসায় এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে দেখি মন আমার ড্রয়িং রুমে বসে আছে। কি ব্যাপার মন, তুমি এখানে? আসুন আসুন, আমাকে দেখে চমকে গেলেন নাকি? চমকানোর কিছু নেই, তবে হঠাৎ এখানে তুমি, ব্যাপার কি? কিছু হয়েছে? কি হবার বাকি রয়েছে? তুমি সাধারণ গরিবের ঘরের ছেলে, কিন্তু তোমার ঘরের ভিতরে 42 ইঞ্চি টিপে এসি লাগানো, দামি দামি জিনিসপত্র, R50 এবং পাজেরো গাড়ি দাঁড় করানো বাহিরে, সেসব কি তোমার নাকি? এখন বলবে তুমি কিছুই জানো না, তাই না? আসলে মন, গাড়িগুলো আমার না। এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী নাদিমকে তুমি চেনো? উনি আমার গ্রামের লোক, দয়া করে এসব আমাকে দিয়েছে। আমি ওনার দয়ার পাত্র। একদিন আমি ওনার প্রাণ বাঁচিয়েছিলাম, তাই আমাকে দয়া করে এত। বুঝেছি। আমার আরেকটা কথার উত্তর দাও তো। শাওন তোমাকে তুলে নিয়ে গেল? তুমি জানলা কিভাবে? শুধু আমি নই, কলেজের ক্যাম্পাসের সব লোক জানে। ও ভালো। কিন্তু একটা কথা বলো তো। কি কথা? ওখানে যারা ছিল তারা সবাই মারা গেল, শুধু তুমি বেঁচে গেলে কিভাবে? তুমি তো বলেছিলে সাইলেন্ট কিলার সবাইকে মারে না। হ্যাঁ, কিন্তু ওখানে কি সাইলেন্ট কিলার এসেছিল? হ্যাঁ, এসেছিল। ভালোই হলো। তুমি কি দেখেছো? সো এখন তুমি আমাকে ওর কাছে পৌঁছে দেবে। কিন্তু তা তো আমি পারবো না। কেন? আমি ওর মুখ দেখতে পারিনি, ওর মুখ ঢাকা ছিল। ও, আমি এখন চলি, পরে কথা হবে। ওকে। আমি আমার মরা ভাইয়ের কসম করে বলতেছি, আমি সাইলেন্ট কিলারকে ছাড়বো না। মাথা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করব? এখানে আমার ভাইয়ের লাশ পড়ে আছে, আর আপনি মাথা ঠান্ডা করতে বলছেন? শোনো, ওখানে মুনের বন্ধু রকিকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর ওখানে সাইলেন্ট কিলার যায় আর ওদের সবাইকে মারে, কিন্তু রকিকে ছাড়া। কি বোঝাতে চাইছেন আপনি? রকির সাথে সাইলেন্ট কিলারের কোনো না কোনো সম্পর্ক আছে। ঠিক বলেছেন। আর রকিকে আনলেই সাইলেন্ট কিলারকে পাওয়া যাবে। বুঝতে পেরেছি, কান টানলে মাথা আসবে। তাহলে শোনো। জি, বুঝতে পেরেছি। তাহলে ওই কথাই রইল। সকালে হঠাৎ রসিক সাহেব মুনের রুমে আসলেন। বাবা, তুমি এত সকালে এখানে কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তাহলে কালে তো আসো না। শুনলাম তুই নাকি রকিকে ভালোবাসিস। ইয়ে মানে? লজ্জা পাস না? সত্যিটা বল। জি বাবা, ওকে আমার ভালো লাগে খুব। আমার কথা শোন তাহলে। আজ রাতে রকিকে আমাদের পুরনো বাসায় ডাক। কেন বাবা, ওখানে কেন? আমি রকির সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আচ্ছা, ওর বাসায় কে কে আছে? তা তো জানি না বাবা, আমার মনে হয় কেউ নেই। কেন এমন মনে হলো কেন? কারণ এই শহরে আসার পর থেকে ও কোনো ফ্যামিলি মেম্বারের সাথে যোগাযোগ করেনি। স্ট্রেঞ্জ। সত্যি কি ওর ফ্যামিলি নেই, নাকি লুকাতে চায়? তা জানি না। ওকে, এসব বাদ দে। রাতে তুই ওকে ডাক। কিন্তু কয়টা ডাকবো? রাত 11টার পর। এত রাতে কেন? আমাদের অফিসে মিটিং শেষ করতে করতে 10:30 বেজে যাবে, আর বাসায় পৌঁছাতে 11টা বাজবে। আর আমি কাল সিঙ্গাপুর যাব, তাই আজ রাতেই দেখা করতে চাই। ওকে, তুমি যা ভালো মনে করো করো। আমি ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হচ্ছি, তখনই মন ফোন দিল। হ্যালো, কোথায় আছো তুমি? এই তো বাসায়। তুমি আজ রাতে আমার দেওয়া ঠিকানায় চলে এসো। যাবো, কিন্তু কেন? আরে আসো না, তোমার জন্য সারপ্রাইজ আছে। এই বলে মন ফোন কেটে দিল। কি সারপ্রাইজ দিবে? পরে দেখা যাবে কি দিয়ে। আজ সারাদিন মন একবারও আমাকে ফোন দিল না। এতই ব্যস্ত, আমার মন টিকছে না। কি হবে রাতে সেটাই ভাবছি। শুধু কি সারপ্রাইজ দিবে? 10:15 বাজে। এখন মনের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওই ঠিকানায় পৌঁছাতে আমার আধা ঘন্টা লাগলো,
কিন্তু এ কি, জায়গাটা তো একদম ফাঁকা, কেউ নেই। তাহলে মন কি এখানে আসেনি, নাকি এটা কোনো ফাঁদ? যা, কি ভাবছি, মন কেন আমার জন্য ফাঁদ তৈরি করবে? ও তো আমাকে ভালোবাসে। যাই হোক, সব কিছুর জন্য তৈরি আছি আমি। হঠাৎ পিছন থেকে কেউ এসে আমাকে খুব জোরে জড়িয়ে ধরলো। আমি ঘাবড়ে গেলাম। কে ধরলো আমাকে পিছনে, তাকিয়ে চমকে গেলাম। এটা তো মন। আরে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কেন ধরলে কি হবে? আমি কি অন্য কাউকে ধরেছি নাকি? না, তা নয়। তাহলে যে বলছো? আর বলবো না, আরও জোরে জড়িয়ে ধরো। কিন্তু কি যেন সারপ্রাইজ দিতে চাইলা? হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। ভিতরে চলো। ভিতরে তো কেউ নেই, তাহলে যাবো কেন? চলো তো ভিতরে, গেলেই সব বুঝবে। ওকে চলো। দরজা ঠেলে ভিতরে ঢোকা মাত্রই চারপাশের লাইট জ্বলে উঠলো। সামনে একটা সোফায় মেয়র রাশিক, মানে মনের বাবা আছে। মন, এটা তো তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা তোমার সাথে পরিচয় করানোর জন্য এনেছি। তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসছি। এই বলে মুন চলে গেল। রকি, এদিকে এসে বসো। আমার কেমন জানি সব রহস্য লাগতেছে। জি আঙ্কেল। তোমার কে কে আছে? আমার কেউ নেই। তার মানে তুমি এতিম? এতিম না, বন্ধু বান্ধব আছে অনেকে। একই কথা, এতিম তো। জি আঙ্কেল, তা যা বলেছেন। এসব বাদ, কাজের কথায় আসি। মনের জীবন থেকে তোমাকে চলে যেতে হবে, এর জন্য কি চাই তোমার? সরি আঙ্কেল, আমার দ্বারা এটা সম্ভব না। আমি ওকে ছেড়ে কোথাও যাব না, গেলেও ওকে নিয়ে যাব। মরে যাও তাহলে ওর জন্য। আমাকে মারা কি এত সোজা? আমি জানি তোমাকে মারা এত সোজা নয়, তাই তো আজ সবাইকে একখানে করেছি শুধু তোমাকে খতম করার জন্য। আজ তোমার লাশ এখানে পড়ে থাকবে, মিস্টার সাইলেন্ট কিলার। মানে, কে সাইলেন্ট কিলার? মিঠু ও ওর ছেলেরা একটা রুম থেকে বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসলো। ন্যাকামি ছাড়ো, তোমার পরিচয় আমরা পেয়ে গেছি। সো আজ এখানেই সব শেষ। পরিচয় যখন পেয়ে গেছো, তাহলে তোমাদের আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এই বলে বন্দুক বের করে ওদের দিকে তাক করলাম। ঠিক তখনই অন্ধকার থেকে একটা বুলেট এসে আমার হাতে ঢুকলো। আমার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। কে আছে এই ঘরে? তাহলে কি মন এদের সাথে জড়িত? গুলির আওয়াজ শুনে মন বাইরে আসলো। রকি, তোমার হাতে রক্ত কেন? বাবা, কি হয়েছে ওর? মন, এই রকি আমাদের আতঙ্ক, এই সাইলেন্ট কিলার। মানে, এসব কি বলছো তুমি? জানি তোর বিশ্বাস হবে না, এই সাইলেন্ট কিলারই হচ্ছে শাওন আর নাসিমের খনি। তুমি এসব কি বলছো? ও খুব সাধারণ ছেলে। সাধারণ নয়, খুব ভয়ঙ্কর। কথাটা অন্ধকার থেকে কেউ একজন বলল। কিন্তু কে সে? কে ওখানে? আমি কিলার, দ্য বস। মানে, আলোতে আসো। তখনই আগন্তুক লোকটি আলোতে আসলো। আমি চমকে উঠলাম। এই তুমি? তুই এখানে? হ্যাঁ, আমি পিয়াল, বসের বস। আমার সব শত্রুরা যেখানে উপস্থিত, একটাও ফিরতে পারবি না তোরা। কাকে মারবি? আমাদের? তুই আমার সাথে এই বেইমানি করলি কেন? বেইমানি আমার ধর্ম। শোন, তোকে প্রথম দিন থেকে আমার সন্দেহ হয়েছিল তুই সাধারণ কেউ না। আর সেটাই ঠিক হলো, সারা দেশের আতঙ্ক তুই। ওই আতঙ্ক আজ আমার সামনে অসহায়ের মতো পড়ে আছে। কি খুশি যে লাগছে আজ। এই আতঙ্ক এখানেই শেষ। আজ থেকে সারা দেশে আমার নামে আতঙ্ক ছড়াবে। সে আশা কখনো পূরণ হবে না পিয়াল। কি করবি তুই আমার? এই বলে পিয়াল আমার পায়ে গুলি চালালো। আমার শরীর থেকে খুব রক্ত পড়তে লাগলো। মনের চোখ দিয়ে পানি পড়ছে। পিয়াল আবার আমার দিকে বন্দুক তাক করলো, সাথে মিঠু রাশিকও। তখনই মন বন্দুক বের করে ওদের দিকে গুলি চালালো। তিনজনেরই হাত থেকে বন্দুক পড়ে গেল। সবাই অবাক হয়ে মনের দিকে তাকিয়ে আছে। মন, এটা কি করছো তুমি? বাবা, আমি জানি আমি তোমার মেয়ে না, কিন্তু তারপরও আমি তোমাকে নিজের বাবার মতো ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু আজ সেই বিশ্বাসটা ভেঙে গেল। আমি আবার ভালোবাসাকে হারাতে পারবো না। কাকে মারতে হয় হোক, যে সামনে আসবে তাকেই মারবো। মন, এখনো তোমার অনেক কিছু জানার বাকি আছে। আর একটা সত্যি শুনে নাও, তুমি আমারই মেয়ে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। তুমি যখন খুব ছোট, তখন আমি ঠিক করেছিলাম তোমাকে আমি রকস্টার বানাবো। এটা তোমার মাকেও বলি, কিন্তু তোমার মা এতে বাধা দেয়। তাই সেদিন আমি তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। মুনের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তুমি আমার মায়ের খুনি।
এই বলে মুন ওর বাবার দিকে বন্দুক তাক করলো, কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে আরও একটা গুলি চলল। কে ওখানে? এদের দলের কেউ? তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসলো ইন্সপেক্টর নিটোল। স্যার আপনি এখানে? আপনিও কি তাহলে এদের দলে? এখানে আমরা সবাই বসের আন্ডারে কাজ করি। তুই তো এখানে একটা পিঁপড়া মাত্র। অনেক সহজেই তোকে বোকা বানিয়ে দিলাম, কিন্তু তোকে অনেক চালাক ভেবেছিলাম। কিন্তু তুই একটা গাধা। জানিস, আমার কাজে আমার সহকারী নাসির বাধা দিয়েছিল, তাই ওকেও শেষ করে এখানে চলে আসলাম তোকে শেষ করব বলে। কিন্তু আজও আবার একজন মরবে, রকস্টার কুইনও। ঠিক বলেছ, ও নিজেকে খুব বড় মনে করে। বাবা, তুমি মারবে আমাকে? আমার ক্ষমতার জন্য আমি যে কাউকেই শেষ করতে পারি। এই বলে ওরা সবাই আমাদের দুজনের দিকে বন্দুক তাক করলো। এই দাঁড়াও। কি হলো মেয়র সাহেব? এদের এভাবে গুলি করে মারলে কাল মিডিয়া আসবে, পুলিশ কেস হবে, অনেক ঝামেলা হবে। তার থেকে এক কাজ করো, রুম বন্ধ করে বোম মেরে উড়িয়ে দাও। ঠিক বলেছ। আমাকে আর মনকে ছেড়ে বসিয়ে দিল, ভালো করে বেঁধে মনের বুকে আর আমার বুকে 2টা বোম লাগিয়ে বাড়িতে সব রুমে একটা করে বোম লাগালো। সবাই বাড়ির বাইরে চলে গেল। ঠিক 5 মিনিট পর বোম ফাটবে। আমি আর মন বসে মৃত্যুর জন্য সময় গুনছি। মন, তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা ছিল আমার মা বাবাকে দেখার, কিন্তু মাকে তো পেলাম না, বাবাকে পেলাম। তবে সে একটা আস্ত বেঈমান। তাও এই ভেবে ভালো লাগছে যে তোমার সাথে মরবো আমি। মন, তুমি কান্না করো না, আমরা বাঁচবো, আমাদের কেউ মারতে পারবে না। ঠিক তখনই আমার লোকেরা চলে আসলো। আমি আমার ছেলেকে আগে বলেছিলাম আমাকে ফলো করে আসতে। প্রায় 300 জনের মতো মাফিয়ারা আসে। এসে রাশিক আর পিয়াল বাদের সবাইকে মেরে আমাদের বাড়ি থেকে বের করে আনে। আমি আর মন আর আমার লোকেরা পিয়াল আর রশিককে আমাদের আস্তানা নিয়ে আসি। আমাদের মাফ করে দে সাইলেন্ট কিলার। তোদের মতো বাঞ্ছুতকে বাঁচিয়ে রাখলে ক্ষতি হবে। তাহলে ওদের আর বাঁচিয়ে রেখে লাভ কি? চলো ওদের খেলা এখানেই শেষ করি। আচ্ছা, এই বলে গুলি করতে যাব এমন সময় মন বলল, রাশিক সাহেবকে আমি মারবো। আচ্ছা মারো, তাহলে আমি আমার বেইমান ফ্রেন্ডকে মারি। এই বলে আমি আর মন গুলি চালাতে লাগলাম। যতক্ষণ পর্যন্ত বুলেট না শেষ হলো ততক্ষণ পর্যন্ত আমি পিয়ালকে মারলাম আর মন রাশিককে মারলেন। আবারও পুরো পৃথিবীর মানুষ রকস্টার কিং অ্যান্ড রকস্টার কুইনকে চিনল। আমি আর মন আমার বাসায় চলে এসে ফ্রেশ হয়ে আমি খাটে শুয়ে আছি। এমন সময় মন এসে আমাকে জড়িয়ে ধরে আছে আর বলতে লাগলো, রকি চলো আমরা বিয়ে করে নিই। কিছুদিন প্রেম করার পর আমি মনকে বিয়ে করে ফেলি। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের বিয়ের উদযাপন করা হলো। আমি আর মন রকস্টার কিং ও রকস্টার কুইন হয়ে এ দেশকে সন্ত্রাস মুক্ত রাখতে পেরে আমরা গর্বিত। আমরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম।